Assalamualaikum. Hello everyone. Welcome to the live class of our full stack web development course. আজকের ক্লাসটা হবে জাভাস্ক্রিপ্ট এর সম্পর্কে এবং আজকে হচ্ছে জাভাস্ক্রিপ্ট এর ইন্ট্রোডাক্টরি ক্লাস। এই ক্লাসে আমাদের ইনস্ট্রাক্টর হিসেবে উপস্থিত থাকছেন মোহাম্মদ নাহিয়ান উদ্দিন। তিনি বর্তমানে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ে সিএসসি ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে কর্মরত আছেন এবং এর আগে তিনি স্যামসাং এর এক্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। এছাড়াও তিনি একজন এক্স বুয়েটিয়ান এবং তিনি বেসিসের ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডের উইনার। এর পাশাপাশিও নাহিয়ান স্যারের আরো অনেক অ্যাচিভমেন্ট রয়েছে যেগুলো আসলে বলে শেষ করার মতো না। তো আশা করি আমরা নাহিয়ান স্যারের সাথে এখন থেকে জাভাস্ক্রিপ্টের আমাদের যে জার্নিটা শুরু হলো সেখান থেকে আপনারা সকলে খুব ভালোভাবে কিছু শিখতে পারবেন। ক্লাসের কিছু আমাদের নিয়ম রয়েছে, কিছু রুলস রয়েছে যেগুলো সম্পর্কে আপনারা সকলে অবগত আছেন, যে আপনারা প্রত্যেকে নিজেদেরকে মিউট করে রাখবেন এবং আপনাদের ক্যামেরাগুলো দরকার প্রয়োজনে টার্ন অফ করে রাখবেন। কারণ আপনারা যারা পার্টিসিপেটরা আছেন বা যারা স্টুডেন্টরা আছেন সবাই যদি আসলে ক্যামেরা টার্ন অন করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে অনেকেরই যাদের নেটের ইস্যু রয়েছে তাদের জন্য এই ক্লাসটা ধরতে অনেক সমস্যা হয়ে যাবে। সো দ্যাটস ওয়াই আমরা আপনাদের রিকোয়েস্ট করব আপনাদের মাইক্রোফোন এবং ক্যামেরাগুলোকে আপনারা অফ করে রাখবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে সেক্ষেত্রে আপনারা হ্যান্ড রেজ করতে পারেন। ক্লাসের শেষে টপিক শেষ হওয়ার পরে যদি আমাদের সময় থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিব। এরপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের ফিডব্যাক ফর্ম ফিল আপ করে রাখতে পারেন, কেননা ফিডব্যাক ফর্মে আপনারা যে প্রবলেমগুলো ফিল আপ করে রাখবেন সেগুলো আমরা পরবর্তীতে যখন আপনাদের 3টা ক্লাস পরে প্রবলেম সলভিং ক্লাস হবে সেখানে আমরা আপনাদের ওগুলোকে সলভ করে দিব। আর এর পাশাপাশি কারো যদি আজকের ক্লাস রিলেটেড টপিক রিলেটেড কোনো সমস্যা থাকে তাহলে আপনারা সেগুলো চ্যাট বক্সে লিখতে পারেন। যদি ক্লাস শেষে আমাদের সময় থাকে আমরা সেগুলোর উত্তর দিয়ে দিব। আর আপনাদেরকে অনুরোধ থাকবে, যেহেতু আপনাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় তাই অবশ্যই সকলে আপনারা জুমের যে রিনেম অপশনটা আছে সেখানে গিয়ে আপনাদের নামগুলোকে রিনেম করে ফেলুন। আপনারা অনেকেই আপনাদের নিকনেম এবং বিভিন্ন আইডি বা নাম্বার দিয়ে জয়েন করেছেন বা ডিভাইসের নাম্বার দিয়ে জয়েন করেছেন। তো আপনারা যদি এইভাবে জয়েন করেন তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করতে পারবো না, তাই আপনি যে নাম দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নামে আপনি নিজেকে রিনেম করে ফেলুন। তো এখন আমরা ক্লাসটা শুরু করতে চাচ্ছি। নাহিয়ান স্যার, আপনি শুরু করুন। আচ্ছা, ঠিক আছে। আমাকে কি শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ নাহিয়ান উদ্দিন, আপনাদের জাভাস্ক্রিপ্ট ক্লাসের যে ইন্ট্রোডাক্টরি যে জিনিসগুলো নিয়ে আমাদের জাভাস্ক্রিপ্টটা শেখা শুরু করতে হবে সেই জিনিসগুলো আমি আজকে আপনাদের এই ক্লাসে দেখাবো। তো আমরা আপনাদের যেহেতু আগেই বলে দিয়েছিলাম যে প্রথম 5টা ভিডিওর উপরে আমরা আজকে ক্লাসটা নিব। তো আমি একটু আপনাদের মনে করে দিই যে প্রথম 5টা ভিডিওতে আমাদের কি কি ছিল। প্রথম ভিডিওতে আমরা দেখেছিলাম, আপনারা যারা এই ভিডিওটা দেখা শুরু করেছেন অথবা দেখবেন সামনে, এরকম ফার্স্ট ভিডিওটা ছিল ইন্ট্রোডাকশন টু জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, এটা যদি দেখা না যায় আমি একটু জুম ইন করে দিই। ওকে, ইন্ট্রোডাকশন টু জাভাস্ক্রিপ্ট ফার্স্ট ভিডিওটা। সেকেন্ড ভিডিওটা হচ্ছে ফার্স্ট কোড, একটা হচ্ছে আমরা আউটপুট প্রিন্ট করব। থার্ড ভিডিওটা আমরা দেখব যে আপনার আমাদের স্ক্রিন অফ আছে। ও ওকে, থ্যাংক ইউ। আমি স্ক্রিনটা শেয়ার করি না। এখন স্ক্রিন দেখা যাচ্ছে তো না? জি, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে ফার্স্ট ভিডিওতে আমরা দেখব জাভাস্ক্রিপ্ট আমরা কেন শিখবো, ইন্ট্রোডাকশন টু জাভাস্ক্রিপ্ট। সেকেন্ড ভিডিওতে আমরা একদম শুরুতে যে হ্যালো ওয়ার্ল্ড কোড দিয়ে শুরু করে সেই কাজটা করব, মানে একটা আউটপুট প্রিন্ট করব এবং আপনাদের ভিডিওতে হ্যালো ওয়ার্ল্ড আউটপুটটা প্রিন্ট করা হয়েছে আপনাদের যে ভিডিও টিউটোরিয়ালটা আছে, আর এখানে আমরা অন্য কিছু একটা প্রিন্ট করব। থার্ড ভিডিওতে আমরা দেখবো যে আমাদের যে এই জাভাস্ক্রিপ্টটা আমাদের এইচটিএমএল কোডের ঠিক কোন জায়গাটাতে আমরা লিখতে পারি। তো আপনারা তো অলরেডি এইচটিএমএল কোড শিখে আসছেন আগের ক্লাসগুলোতে। তো এখন আশা করি আপনাদের এইচটিএমএল কোডের সাথে বেশ ভালোই একটা পরিচিতি আছে। তো আমি আপনাদের দেখাবো যে এই এইচটিএমএল এর ঠিক কোন জায়গাটাতে আমরা জাভাস্ক্রিপ্টটা লিখতে পারি বা কিভাবে আমরা এইচটিএমএল একটা জাভাস্ক্রিপ্ট কোডকে অ্যাড করতে পারি। দেন ফোর্থ ভিডিওতে আমরা দেখবো হচ্ছে ইনপুট নেয়া। সেকেন্ড ভিডিওতে আমরা দেখছিলাম আউটপুট লেখা এবং ফোর্থ ভিডিওতে আমরা দেখবো ইনপুট নেয়া। সো একদম বেসিক যে ব্যাপারটা, একটা আউটপুট লিখতে পারা বা একটা ইনপুট নিতে পারা, সেই দুইটা কাজ আমাদের হয়ে যাবে ফোর্থ ভিডিওর পরে।
ফিফথ ভিডিওটা অ্যাকচুয়ালি আরেকটা মডিউলের ইন্ট্রোডাকশন, যে মডিউলটার নাম হচ্ছে ডাটা টাইপস অ্যান্ড ভ্যারিয়েবলস। সো এই মডিউলটার একদম শুরুতে যে জিনিসটা আমাদের শিখতে হবে, কিওয়ার্ডস কি জিনিস, ডাটা টাইপস কি জিনিস, ভ্যারিয়েবলস কি জিনিস, এই জিনিসটা আমরা দেখবো হচ্ছে ফিফথ ভিডিওতে। আর সামনের টপিকগুলো আমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করা হবে। তাহলে আমরা আর দেরি না করে শুরু করে দিই ইন্ট্রোডাকশন টু জাভাস্ক্রিপ্ট এই স্লাইডটা। তো এই স্লাইডটা আমি আপনাদের একটু রিভিউ করতে চাই। ওকে, ঠিক আছে। ইন্ট্রোডাকশন টু জাভাস্ক্রিপ্ট, অ্যাবাউট জাভাস্ক্রিপ্ট, এটা হচ্ছে আমাদের মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো মোস্ট পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? কারণ আমরা যখনই কিছু করতে যাই, আমাদের একটা ডেভেলপমেন্টের কাজ, তো ডেভেলপমেন্টের কাজটা মূলত তিন ধরনের হয়। তো হইতে পারে সেটা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট। সফটওয়্যার ডেভেলপমেন্ট বলতে আমাদের সফটওয়্যারটা আমাদের কম্পিউটারের ভিতরে কাজ করবে, সেটা কোনো ওয়েবের সাথে কাজ করবে না বা কোনো সেটা মোবাইলের সাথে কাজ করবে না, একেবারে আমাদের ভিতরে কাজ করবে, মোবাইলের ভিতরে। যেমন মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড বলতে পারে একটা সফটওয়্যার টাইপ। তো এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের সাথে কিন্তু ইন্টারনেটের কোনো সম্পর্ক নাই বা মোবাইল অ্যাপের কোনো সম্পর্ক নাই, ওটা একেবারে কম্পিউটারের ভিতরে কাজ করে। তো এই সফটওয়্যার ডেভেলপমেন্ট বাদে বাকি যে দুইটা সেক্টর আছে, একটা হচ্ছে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট আর আরেকটা হচ্ছে আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট বা মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট। তো ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা যখনই একটা ওয়েব পেজকে ডিজাইন করি, ওই ওয়েব পেজের ডিজাইনে মূলত তিনটা জিনিস সবচেয়ে বেশি থাকে বা তিনটা জিনিসই বেসিক্যালি ওই জিনিসটাকে ক্রিয়েট করে। প্রথম জিনিসটা হচ্ছে একটা এইচটিএমএল কোড। তো এইচটিএমএল কোডটা কি করে আমাদের পুরোটা ওয়েবসাইটে একটা স্ট্রাকচার বা লেআউট ঠিক করে দেয়। সেকেন্ডটা হচ্ছে একটা সিএসএস। সিএসএস এর কাজটা হচ্ছে যে এইচটিএমএল স্ট্রাকচারটা আমরা লিখলাম, ওই এইচটিএমএল স্ট্রাকচারটাকে সে সুন্দর করে দিল। আর সব শেষে থাকে হচ্ছে একটা কোন একটা রেসপন্সিভ কোড। এখন এই রেসপন্সিভ কোডটা হতে পারে আমাদের জাভাস্ক্রিপ্ট, আবার এটা হতে পারে পিএইচপি। পিএইচপি দিয়েও আমরা সেম কাজটা করতে পারি, কিন্তু বর্তমানে জাভাস্ক্রিপ্টটা সবচেয়ে বেশি ইউজ হয়, কারণ এখানে আমাদের যে জাভাস্ক্রিপ্টটা শেখা হয় এটা পরবর্তী অন্যান্য অনেক জায়গাতেও কাজে লাগে। তো 3 নাম্বার যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট। তো এখানে আমরা যদি পার্থক্যটা বুঝতে চাই, পার্থক্যটা আমরা ধরুন আমরা একটা ক্যালকুলেটর বানাতে চাই। আমরা আমাদের এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ইউজ করে একটা ক্যালকুলেটর ক্রিয়েট করতে চাই। তো আমরা যদি শুধুমাত্র এইচটিএমএল কোড লিখি, একটা ক্যালকুলেটরে কি থাকে, কিছু বাটন থাকে। আমরা যদি এই ক্যালকুলেটরের দিকে তাকাই, কিছু বাটন আছে। তো আমরা যদি চিন্তা করি আমাদের একটা রোতে 4টা করে বাটন, আর এরকম কয়টা রো আছে, 1টা 2টা 3টা 4টা রো। তো 4টা রোতে আমাদের 4টা করে বাটন, মোট 4 16টা বাটন। আর একেবারে নিচে আমাদের একটা সি বাটন আছে। সি বাটনের কাজটা হচ্ছে আমরা যদি কখনো কোনো কিছু ভুল টাইপ করি তাহলে ব্যাক স্পেস যাতে দিতে পারি, না অ্যাকচুয়ালি এটা সি বাটন তো পুরোটা ক্লিয়ার করে ফেলতে পারি, সেটার জন্য সি বাটন। আর একটা ব্যাক স্পেস বাটন আমরা রাখি যদি আমরা একটা বা দুইটা লেটার সরাতে চাই, সেটার জন্য আমরা ব্যাক স্পেস। আর একটা ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা এখানে যে জিনিসটা লিখবো এটা পুরোটা চলে আসবে আমাদের স্ক্রিনে। তো আমাদের ক্যালকুলেটরটা হচ্ছে এরকমই হবে। তো এই ক্যালকুলেটরটা আমরা যদি এই 3টা কোড দিয়ে লিখি তাহলে কিরকম হবে? তো আমরা যদি শুধুমাত্র এইচটিএমএল লিখি তাহলে শুধুমাত্র স্ট্রাকচারটা ক্রিয়েট হবে। তো দেখুন এখানে আমরা যদি স্ট্রাকচারটা বোঝার চেষ্টা করি, দেখুন এই যে এখানে যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটা আছে এখানে, এই জিরোটা আছে এই ডিসপ্লেটা। দেন এখানে আমাদের 4টা সারিতে 4টা করে বাটন, 7 8 9, দেন হচ্ছে ভাগ চিহ্ন, তাহলে যে 7 8 9 ভাগ চিহ্ন, দেন 4 5 6 গুণ চিহ্ন, 4 5 6 গুণ, দেন 1 2 3 মাইনাস, 1 2 3 মাইনাস, আর লাস্টে হচ্ছে 0 ডাবল 0, তারপরে একটা দশমিক চিহ্ন, দেন প্লাস, 0 ডাবল 0 দশমিক চিহ্ন প্লাস। আর একেবারে সবার শেষে আমাদের ক্লিয়ার বাটনটা আছে, ব্যাক স্পেস বাটনটা আছে, আর একটা ইকুয়াল চিহ্ন আছে। তো ক্লিয়ার বাটনটা, ব্যাক স্পেস বাটনটা, একটা ইকুয়াল চিহ্ন। এই টোটালটা হচ্ছে আমাদের স্ট্রাকচারটা আমরা ক্রিয়েট করে ফেললাম। শুধুমাত্র যদি আমরা এইচটিএমএলটা লিখি তাহলে আমাদের এই স্ট্রাকচারটা ক্রিয়েট হবে। ওকে, এখন এই এইচটিএমএল উপরে আমরা যদি সিএসএস টা বসাই তাহলে এই বাটনগুলো কিন্তু এখন বাটনের মতো দেখতে না, কিন্তু সিএসএস ইউজ করলে বাটনের মতো দেখা শুরু হয়ে যাবে। সো এখানে আমরা জাস্ট একটা স্ট্রাকচার, একটা ঘর দেখতে পাচ্ছি, কিন্তু একটা বাটন কিন্তু এরকম ঘর হয় না। বাটনটা একটা গোল হয়, এটার একটা শেডের মতো থাকে, এটাতে ক্লিক করলে একটা ইফেক্ট পাওয়া যায় এরকম। সো এই ইফেক্ট গুলো আমরা দিয়েছি সিএসএস এর মাধ্যমে। এখানে আমার এই জিনিসটার জন্য মনে হয় আমার লেখাটা দেখা যাচ্ছে না, তাহলে আমি একটু সরাই দিই। হ্যাঁ, সো এটা শুধু এইচটিএমএল, এবং এইচটিএমএল এর সাথে যদি সিএসএস টা অ্যাড করি তাহলে এটা দেখতে সুন্দর হয়ে যাবে।
ঠিক আছে, আগে যেটা জাস্ট বক্স বক্স দেখাইতো, এটা এখন আমাদের রং চলে আসবে, তারপরে রাউন্ড শেপ চলে আসবে, প্লাস শেড দিতে চাইলে শেড চলে আসবে, এবং আমরা যদি কোনো কিছু ক্লিক করলে ক্লিকের ইফেক্ট দিতে চাই, সব ইফেক্ট আমরা এখানে নিয়ে আসতে পারবো এই সিএসএস এর মাধ্যমে। ওকে, এখন এইচটিএমএল আর সিএসএস অ্যাড করা হলো, কিন্তু এটার মধ্যে আমরা কোনো কাজ করতে পারবো না। আমরা যদি বাটনগুলো ক্লিক করি, বাটনে কোনো কাজ হবে না, কারণ এটার যেই যৌক্তিক যেই ব্যাপারটা বা রেসপন্সটা, যে আমি একটা 7 ক্লিক করলে একটা যুক্তি দাঁড়া করাতে চাই যে এখানে 7, এই স্ক্রিনে 7 যাবে, তো এটা কিন্তু একটা যুক্তি। ঠিক আছে, এটা একটা যুক্তি বা একটা রেসপন্স। তো এরকম একটা রেসপন্স যদি আমরা ক্রিয়েট করতে চাই, আমাদের এটার সাথে অ্যাড করতে হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো এই সিএস এর সাথে আমরা যদি শেষে জাভাস্ক্রিপ্ট অ্যাড করি, তাহলে শেষ পর্যন্ত যেটা হবে, আমরা যদি 7 চাপ দিই 7 আসবে, আমরা যদি এখানে প্লাস চিহ্নটা চাপ দিই প্লাস চিহ্ন চলে আসবে, আমরা যদি 6 চাপ দিই 6 চলে আসবে, এরপর যদি আমরা ইকুয়াল চিহ্নটা চাপ দিই, তারপরে 7 + 6 = 15 সেটা চলে আসবে। তো টোটাল জিনিসটা আমাদের এখানে চলে আসবে। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা একটু কোডের মাধ্যমে দেখাতে পারি কিনা, আমি একটু দেখি কোডটা কোথায় লেখা আছে। কোডস ক্যালকুলেটর, এটাই। ওকে, সো ভার্সন 1টা হচ্ছে আমাদের জাস্ট এইচটিএমএল। তো আমি এটাকে ডাবল ক্লিক করে আমি আপনাদের দেখাই। তো এটা হচ্ছে আমাদের জাস্ট এইচটিএমএলটা আছে। তো এখানে আমরা যতই ক্লিক করি না কেন কিছুই হবে না, কারণ এখানে তো আমরা কোনো জাভাস্ক্রিপ্ট অ্যাড করি নাই, কোনো রেসপন্স পাবো না আমরা, এবং যেহেতু কোনো সিএসএস আমরা অ্যাড করি নাই, এই কারণে আমাদের দেখতেও এটা সুন্দর হবে না। আর কোডটা যদি আমরা একটু দেখতে চাই, আমি একটু কোডটা আপনাদের ওপেন করে দেখাই। এটাকে আমরা ওপেন করবো হচ্ছে ওপেন উইথ VS কোড। ওকে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের বেসিক কোডগুলো লেখা আছে। এখানে হচ্ছে যেগুলো কমেন্ট করা আছে, এই যে style.css, তার মানে এই সিএসএস পার্টটুকু আমি কমেন্ট আউট করে রাখছি। মানে কমেন্ট আউট মানে এই জিনিসটা কাজ করতেছে না আপাতত, কিন্তু যদি আমি এইটাকে আবার কমেন্ট ইন করে ফেলি, তখন আবার কাজ করা শুরু করবে। সেম ভাবে আমি জাভাস্ক্রিপ্টের পার্টটুকু কমেন্ট আউট করে রাখছি, তার মানে জাভাস্ক্রিপ্টটাও কাজ করতেছে না এখন। খালি আমি কমেন্ট আউট করি নাই কোনটা, এই এইচটিএমএল পার্টগুলো। তো এই এইচটিএমএল পার্টগুলো আমি আশা করি আপনারা ওই আমার প্রিভিয়াস যে এইচটিএমএল এর ক্লাসগুলো করেছেন জাহিদ স্যারের সাথে, সেখানে দেখেছেন এই যে এখানে ফর্মের কাজ আছে, এখানে হচ্ছে বাটনের কাজ আছে। তো এই বাটনগুলো লিখে ফর্মগুলো দিয়েই কিন্তু আমি এই টোটাল ক্যালকুলেটরের যে বেসিক স্ট্রাকচারটা সেটা ক্রিয়েট করেছি। তো এটা যে আউটপুটটা সেটা আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর স্ট্রাকচারটা। এখন এটাতে আমরা সিএসএস অ্যাড করব। তার মানে এখানে যে কোডটা আমরা দেখতে পাচ্ছি, সেখানকার এই সিএসএস পার্টটুকে আমরা কমেন্ট ইন করে দেবো। তো এটা হচ্ছে আমাদের ভার্সন 2 এর কোড। তো ভার্সন 2 এর একটা কোড আছে, এটাকেও আমরা এখানে ওপেন করে ফেলি। ওপেন করে আমি দেখাই যে ওখানে আমি কি করছি। ওকে, ওকে, সো ভার্সন 2 এর কোডটা আমি ওপেন করলাম। তো দেখুন এই যে আগের যে কোডটা ভার্সন 1 এবং ভার্সন 2, পার্থক্যটা কোথায়? জাস্ট এই দুইটা লাইনের, এই দুইটা লাইনের জাস্ট পার্থক্য। এটাকে এখানে কমেন্ট আউট করা ছিল, আর এখানে এটাকে কমেন্ট ইন করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে সবুজ মানে সবুজ না, তার মানে এটা কাজ করবে, আর সবুজ মানে কাজ করবে না। সো এটা এখন কাজ করবে, এবং এটার করেসপন্ডেন্ট ভিতরে কিছু কথাবার্তা এখানে লেখা আছে। বুটস্ট্র্যাপের কথাবার্তা, এটা আপনাদের সামনে শেখানো হবে আশা করি। যে ফর্ম, কন্ট্রোল, মেইন বার, এগুলা যদি এখন না বুঝতে পারেন কোনো সমস্যা নাই, কারণ এই জিনিসগুলো আপনাদের বুটস্ট্র্যাপে দেখানো হবে। তো বুটস্ট্র্যাপ অ্যাকচুয়ালি সিএসএস, জাস্ট সিএসএসটাকে একটু সংক্ষিপ্ত করে। ওকে, সো আমাদের কাজটাকে এখানে আমরা সিএসএস অ্যাড করলাম। সিএসএস অ্যাড করলে কি হবে সেটা আমরা এখন দেখি। দেখার জন্য কি করব, ভার্সন 2 যেটা, সেটাকে আমরা ডাবল ক্লিক করব। ওকে, সো এটা কিন্তু সেই সেম কোডটাই আমরা এখানে দেখতে পাচ্ছি, জাস্ট আগেরটাতে এইচটিএমএলটা ছিল, এটাতে আমাদের এইচটিএমএলটা জাস্ট ছিল, আর এইটাতে আমাদের এইচটিএমএল এর সাথে সিএসএস অ্যাড করবে। ঠিক আছে, সো এখানে যে বেসিক স্ট্রাকচার ফার্স্টে 0, সো এখানে আমরা সেই 0টা দেখতে পাচ্ছি, কিন্তু এটা আরো সুন্দরভাবে দেখাচ্ছে, একটা স্ক্রিনের মধ্যে দেখাইছে। এখানে হচ্ছে 7 8 9, তারপর হচ্ছে এখানে স্ল্যাশ, যে 7 8 9 স্ল্যাশ। তো এখানে যা কিছু ছিল সবই জাস্ট এখানে চলে আসছে, কিন্তু সুন্দরভাবে একটা স্টাইল, মানে ওর যে স্টাইলটা আমাদের দরকার সেই স্টাইল আকারে চলে আসছে। ওকে, সো এটা গেল আমাদের এইচটিএমএল এবং সিএসএস। এখন আমরা দেখবো জাভাস্ক্রিপ্টের কাজটা কি এই জায়গায়। সো আমরা যদি এখানে ক্লিক করি, 7 এ ক্লিক করলাম, দেখুন এখানে 7 আসতেছে না। আমরা 8 এ ক্লিক করি, 8 কিন্তু আসতেছে না। 9 এ ক্লিক করলে 9 কিছু আসছে, মানে কোনো রেসপন্স আমরা পাইতেছি না। এটা হচ্ছে মেইন কথা, আমরা কোনো রেসপন্সই পাইতেছি না। তো আমার কাজ হবে আপনাদেরকে এই রেসপন্স জিনিসটা কিভাবে আনা হয় সেই জিনিসটা শেখানো। আমি আশা করি আপনারা অলরেডি এইচটিএমএলটা শিখছেন এবং জাভাস্ক্রিপ্ট সিএসএসটা অলরেডি শিখতেছেন। আমি সেই সাথে আপনাদেরকে এই এইচটিএমএল এবং সিএসএস এর সাথে ওই যে এলিমেন্ট গুলো আছে, ওই এলিমেন্ট গুলোকে কিভাবে রেসপন্সিভ করতে পারবো সেটা শেখাবো।
ওকে, সো এটাকে আমরা এখন কি করব, এটাকে আমরা রেসপন্সিভ করব। তো রেসপন্সিভের যেই জিনিসটা সেটা আমাদের লেখা আছে হচ্ছে ভার্সন 3 তে। তো আমি আপনাদের একটু ভার্সন 3টা ওপেন করে দেখাই এখানে কি করা আছে। ওকে, সো ভার্সন 3 তে আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে এখানে যে স্ক্রিপ্টের কোডগুলো ছিল ওগুলাকে আবার নিয়ে আসা হয়েছে। সো আমরা যদি ভার্সন 2 এর সাথে পার্থক্যটা একটু দেখি, এটা হচ্ছে ভার্সন 2, এই যে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্ট। এখানে আমাদের জাভাস্ক্রিপ্টের কোডগুলো আছে, এখানে এগুলো সব সবুজ, তার মানে এগুলো কাজ করতেছে না। তো যেই মুহূর্তে আমরা এগুলাকে নিয়ে আসবো ভার্সন 3 তে, সেই মুহূর্তে এগুলো এখন কাজ করা শুরু করবে। ওকে, এখন এটা কিভাবে কাজ করে সেটা দেখি আমরা একটু। আমরা এটাকে ভার্সন 3 টাকে একটু ডাবল ক্লিক করি। ওকে, সো এটাকে আমরা এখন ক্লিক করে দেখবো যে এটা কাজ করে কিনা। ভার্সন 2 তে আমরা যদি 7 এ ক্লিক করতাম কোনো রেসপন্স পাইতাম না। ভার্সন 3 তে আমরা যদি 7 এ ক্লিক করি, এই যে আমাদের 7 কিন্তু চলে আসছে, তার মানে এখন আমরা রেসপন্স পাচ্ছি। দেন আমরা প্লাস ক্লিক করলাম, এই যে প্লাস পাচ্ছি। আমরা 8 ক্লিক করলাম, 8 পাচ্ছি। আমরা যদি পরে একটা গুণ ক্লিক করি, গুণ চিহ্নটা পাচ্ছি, দেন 2 পাচ্ছি। ওকে, এখন যদি ইকুয়াল চিহ্নটা ক্লিক করি, এখানে আমাদের অ্যান্সারটা কত আসা উচিত, আমরা যদি বদ বা সংখ্যা চিন্তা করি, 8 দুগুণে 16 এবং 16 সাথে 7 যোগ করলে কত আসে, 16, 4, 20 আর 3, 23, তো 23, তাই না? 23 আসা উচিত আমাদের রেজাল্ট। তো আমরা এখন ইকুয়াল চাপ দিয়ে দেখি 23 আসে কিনা। 23 চলে আসে, ঠিক আছে। তো এটাই হচ্ছে একেবারে মেইন বেসিক পার্থক্যটা, যে জাভাস্ক্রিপ্টের কাজটা কোন জায়গায়। আমরা যদি কোনো জাভাস্ক্রিপ্ট না লিখি তাহলে এইগুলো আমরা পাবো না, যে এখানে ক্লিক ক্লিক করে যে রেসপন্স গুলো এখানে পাচ্ছি না, এখানে যে পাচ্ছি এই জিনিসগুলো আমরা পাবো না। যে মুহূর্তে আমরা জাভাস্ক্রিপ্ট অ্যাড করবো সেই মুহূর্তে আমরা এই রেসপন্স গুলো পেয়ে যাবো। ঠিক আছে, তো এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি একটু চ্যাট বক্সটা দেখি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ স্যার হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার আপনি এখানে এই ফাইলগুলো আলাদা আলাদা কেন ক্রিয়েট করছেন? একটা থেকে তো আমাদের কমেন্টস গুলো রিমুভ করলে তো ওটা রান করা যেত। হ্যাঁ হ্যাঁ, একটা থেকে কমেন্টস গুলো রিমুভ করে রান করা যেত, কারণ তারপরে এটা হচ্ছে আমি এটা বারবার দেখাই, তো দেখা যাচ্ছে একবার কমেন্ট রিমুভ করলাম, পরের বার দেখার সময় আবার কমেন্ট করা লাগে, আবার কমেন্ট রিমুভ করা লাগে। এই জন্য আমার কাছে এটা গুছানো থাকার জন্য আমি জাস্ট 3টা ভার্সন লিখে রাখছি, বাট আলটিমেটলি একটা ফাইলে আমি এই কাজটা করতে পারি। যেমন এই যে ভার্সন 3 এর যে ফাইলটা, এটাতে যদি আমি এসে এখন এই জাভাস্ক্রিপ্টের পার্টটাকে কমেন্ট আপ করে দেই, তাহলে ভার্সন 2 এর কোডটা চলে আসবে। আর ভিতরে এখানে বেশ কিছু কাজ আছে। এখানে আমাদের ভার্সন 3 তে যে এখানে আমাদের কিছু জাভাস্ক্রিপ্ট লেখা আছে, এই যে অন ক্লিক ক্যালকুলেটর দিস ভ্যালু, সো প্রত্যেকটা লাইনে বসে বসে আমাকে কমেন্ট আউট করতে হবে। তো অনেকগুলো কমেন্ট আউট করতে হবে, তাই যে এখানে কিছু কমেন্ট আউট করতে হবে আমার। এখানে আমার এই স্ক্রিপ্ট থেকে শুরু করে এই স্ক্রিপ্ট পর্যন্ত ফার্স্টে কমেন্ট আউট করতে হবে। দেন প্রত্যেকটা বাটনের জন্য আমরা একটা করে জাভাস্ক্রিপ্ট লিখছিলাম, ছোটখাটো জাভাস্ক্রিপ্ট। জাস্ট এই স্ক্রিপ্টটা হচ্ছে কিরকম, যে ক্লিক করলে আমরা কি কাজ করবে, ক্যালকুলেট দিস ভ্যালু, উপরে একটা ক্যালকুলেট ফাংশন লেখা আছে, উপরে একটা ক্যালকুলেট ফাংশন, এই যে ক্যালকুলেট ফাংশনটা লেখা আছে, ওটাকে জাস্ট কল করবো আমরা। তো এই জিনিসটাই আমি জাস্ট প্রত্যেকটা বাটনের এগেইনস্টে লিখছিলাম। তো ওই জিনিসগুলোকে আমার কমেন্ট আউট করতে হবে। তো এখানে আমার মোট 16টা বাটনের মতো আছে, 16, 17, 18, 19টা। তো এতগুলো কমেন্ট আউট করতে আমার টাইম লাগবে, তো এই জন্য আমি ভার্সন করে রাখছি আর কি। বুঝতে পারছেন? জি স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ওয়েল, ঠিক আছে। আমরা একটু ইয়েগুলো নেই তাহলে। চ্যাটে কি কি আছে? ইজ ইট পসিবল টু মেক সাইড বার উইথ এইচটিএমএল সিএসএস? হ্যাঁ, সাইড বার করা সম্ভব। সাইড বার এইচটিএমএল সিএসএস এ সাইড বার করতে পারবেন, কিন্তু ওই সাইড বারে ক্লিক করলে কোনো একটা জায়গায় রিডাইরেক্ট হবে কিনা বা কোনো একটা রেসপন্স পাবেন কিনা, ওইটার জন্য জাভাস্ক্রিপ্ট লাগবে। যদি জাভাস্ক্রিপ্ট না দেন তাহলে জাস্ট সাইড বারটা আসবে, বাট ওটার মধ্যে কোনো রেসপন্স পাবে না। মানে কোনো একটা জায়গাতে ক্লিক করলে, যেখানে আমি ফার্স্টে ক্লিক করলে এটা ওপেন বা ক্লোজ হইতেছে, তো এই জিনিসগুলো করার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টটাকে লাগবে। স্যার শুধু জাভাস্ক্রিপ্ট ইউজ করেই তো একটা বেসিক ক্যালকুলেটর বানানো পসিবল, তাহলে এইচটিএমএল আর সিএসএস কি দরকার? এইচটিএমএল আর সিএসএস টা দরকার হচ্ছে আমরা এই যে এখানে যেই বাটন গুলো আনতেছি, এই বাটন গুলো তো জাভাস্ক্রিপ্টটা পাবো না। জাভাস্ক্রিপ্টে আমি যেটা পাবো সেটা হচ্ছে এই এলিমেন্টের এগেইনস্টে আমি কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি। বাট এই বাটনটা মানে এই ওয়েব পেজে যে এলিমেন্টটা, ওইটার জন্য তো আমার এইচটিএমএলটাকে লাগবে। তো ওইটার জন্য আমাদের এইচটিএমএলটাকে নিয়ে আসা হয়েছে। দেন আমরা যদি এইচটিএমএলটাকে আরেকটু সুন্দর করতে চাই, এখানে আমি বুটস্ট্র্যাপ ইউজ করছি, যে ক্লাস বাটন 1। সো বুটস্ট্র্যাপ ইউজ করে এটাকে আমি সুন্দর করে ফেলছি, মানে সিএসএস এর একটা লাইব্রেরি আর কি। বুটস্ট্র্যাপটা হচ্ছে সিএসএস একটা লাইব্রেরি। তো সেটা ইউজ করে আমরা ওটার যে স্টাইলটা সেটা দিয়ে দিচ্ছি। কিন্তু আমরা যদি এগুলো ইউজ না করতাম তাহলে আমরা ইয়েগুলো লিখতে পারতাম, যে লজিক গুলো লিখতে পারতাম, বাট এই লজিকের জন্য যে এলিমেন্ট গুলা, যেটা আমার অ্যাকচুয়ালি
ওয়েব পেজে দেখা লাগবে সেগুলো আনতে পারতাম না। ওকে, সিঙ্গেল লাইন কমেন্ট, মাল্টি লাইন কমেন্ট, হ্যাঁ এটা হচ্ছে আমরা সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে ডাবল দুইটা স্ল্যাশ, মাল্টি লাইনের সেটা, হ্যাঁ। আর কি কি কোশ্চেন আছে, হোয়াট ইজ কমেন্ট আউট এন্ড কমেন্ট ইন, হ্যাঁ এটা হচ্ছে একজন অ্যান্সার করে দিচ্ছে, থ্যাংক ইউ। কমেন্ট আউট কমেন্ট ইনের ব্যাপারটা হচ্ছে আমরা যদি কোনো একটা লাইনকে আমি একটা কোড লিখলাম এবং হঠাৎ করে আমার মনে হলো যে কোডটা আমার এখন দরকার নাই কিন্তু পরে দরকার হইতে পারে, তো একটা কাজ করতে পারি, কোডটা একদম সরাই ফেলতে পারি। সরালে যেটা হবে পরে গিয়ে আবার ওই কোডটা নতুন করে লিখতে হবে। এখন একটা কোড লেখা কিন্তু আমাদের প্রোগ্রামারদের জন্য কিন্তু আমরা বুঝতে পারি যে একটা কোড লেখা কিন্তু খুব সহজ কোনো ব্যাপার না। একটা কোড লেখার সময় আমাদের অনেক লজিক চিন্তা করতে হয়, কোনো বাগ আছে কিনা সেটা চিন্তা করতে হয়। তো ওই কোডটা যদি আবার নতুন করে লিখতে হয় এটা কিন্তু আমাদের জন্য অনেক কষ্টের একটা কাজ হয়ে যায়। তো আমরা যেটা করি ওটাকে জাস্ট কমেন্ট আউট করে রাখি। তো কমেন্ট আউটটা কিভাবে করি, যেমন আমি যদি এখানে কিছু একটা কমেন্ট আউট করতে চাই, এখানে আমি যদি এই জিনিসগুলোকে কমেন্ট আউট করতে চাই, লেটস সে যে এই লাইনটাকে আমি কমেন্ট আউট করে দিয়েছি, তো জাস্ট আমি দুইটা স্ল্যাশ ইউজ করব। আচ্ছা, এখানে আমাদের এইচটিএমএল এর কমেন্ট আউটটা হচ্ছে এভাবে কমেন্ট আউট করবো। আচ্ছা, এখানে ভার্সন 1 এ এই যে এখানে আমরা এভাবে কমেন্ট আউট করলাম, এই জিনিসটা এখান থেকে শুরু করে নিচে এই পর্যন্ত আছে। এখানে আমি একটা, আচ্ছা বুঝতে পারছি, রাস্তাটা আচ্ছা এটার ভিতরে যদি আমি এটাকে কমেন্ট করতে চাই, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে কমেন্ট আউট আছে ডাবল স্ল্যাশ দিলেই হয়ে যাবে। জাভাস্ক্রিপ্টের কমেন্ট আউটটা একটু অন্যরকম, আমরা জাভাস্ক্রিপ্টটা শিখবো। আর এইচটিএমএল এর কমেন্ট আউটটাও আছে। এইচটিএমএল এর কমেন্ট আউটটা করে হচ্ছে এখানে লাস্ট থেকে দুইটা স্ল্যাশ দিয়ে একটা ড্যাশ দিতে হয়, আর উপরে আমাদের ড্যাশ দিয়ে কোলন দেন দুইটা হাইফেন। সো এখানে যদি আমি এইচটিএমএল এর ট্যাগটাকে কমেন্ট আউট করতে চাই, এটার নোটেশনটা একটু অন্যরকম, কারণ এইচটিএমএল আর জাভাস্ক্রিপ্ট একটু ডিফারেন্ট। সো এখানে আমরা ড্যাশ দিয়ে কোলন দিয়ে দুইটা ইয়ে দিব, আর এখানে আমরা ডাবল দিয়ে এটা। সো এই এইচটিএমএল এর পার্টটা আমাদের কমেন্ট আউট হয়ে গেল, আমরা এটা এখন আর কাজ করবে না, ঠিক আছে। তো এখান থেকে এইটুকু আমাদের কমেন্ট আউট হয়ে গেল। আর যদি জাভাস্ক্রিপ্টে কিছু আমরা কমেন্ট আউট করতে চাই ওটার জন্য হচ্ছে ডাবল স্ল্যাশ, এটা হচ্ছে একটা লাইনের জন্য। আর যদি আমরা একাধিক লাইন কমেন্ট আউট করতে চাই তাহলে ওটার জন্য হচ্ছে স্ল্যাশ স্টার স্টার স্ল্যাশ। তো যেখান থেকে দিব সেখান থেকে শুরু এবং যেখানে শেষ করবো সেখানে গিয়ে শেষ। তো এটার কাজটা কি, এটা করলে যেটা হয় কমেন্ট কোডটা থাকে এই জায়গাটাতে, কোডটা থাকে বাট কোডটা কাজ করে না। তো কোডটা আমাদের একেবারে মুছে দেওয়া লাগে না, আমরা পরে যদি কখনো কোডটা লাগে, এই যে আমার এখন কোডটা লাগতেছে আমি জাস্ট এটাকে কমেন্ট ইন করে নিয়ে আসছি। এটাই হচ্ছে কমেন্ট ইন এবং কমেন্ট আউটের কাজ। আর আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা যদি কখনো কোড লেখার সময় বলে দিতে চাই এটা কাজটা কি, যেমন আমি এখানে বলতে চাই ক্যালকুলেট, এটা কাজটা কি, এটা কাজ হচ্ছে ক্যালকুলেট করা। তো আমি এখানে কমেন্ট করে বলতে পারি যে দিস ফাংশন ডাজ দ্য ক্যালকুলেশন, ঠিক আছে। এটাও কাজ করবে, এটাও একটা লেখার মতো কাজ করবে। এবং যেটা হবে সুবিধা সেটা হচ্ছে পরবর্তীতে আমি যদি এই কোডটা হঠাৎ করে খুলি, দেখা গেল আজ থেকে 6 মাস পরে আমি আবার কোডটা খুললাম, খোলার পরে এই ফাংশনের পাশে আমি এই কমেন্টটা দেখবো, দেখার পরে বুঝতে পারবো যে এটা অ্যাকচুয়ালি কেন দিছিলাম। এটা অ্যাকচুয়ালি দেওয়া হয়েছিল যাতে এই ফাংশনটা কিছু ক্যালকুলেশন করতে পারে। এখানে যে একটা একটা ইয়ের মতো আসতো, একটা এক্সপ্রেশনের মতো আসতো 7 + 8 × 2, এই এক্সপ্রেশনটাকে ক্যালকুলেট করার জন্য আমার এই ফাংশনটা লেখা আছে। তো মূলত এই দুইটা কারণে আমরা কমেন্ট এর কাজগুলো করি। ঠিক আছে, তাহলে আমরা একটু দেখি আর কি কি কোশ্চেন আছে। ওকে, হ্যাঁ কন্ট্রোল প্লাস স্ল্যাশ এটা দিয়েও আমরা এটা করতে পারি, কমেন্টিং এবং কমেন্ট আউটের কাজটা। হোয়াট ইজ দ্য কমেন্টিং কমেন্ট আউট স্ল্যাশ cannot add others in HTML, we can make this without other language also, then why JavaScript? তো এখানে অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে আমরা তো এটা সি প্লাস দিয়ে করতে পারি, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারি। তো সি প্লাস প্লাস দিয়ে করলে যেটা হবে সেটা হচ্ছে আমরা এটাকে আমাদের বেসিক যে কম্পিউটার যে সফটওয়্যার সেটার জন্য বানানো হবে। আবার আমরা যদি জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাই সেটা হচ্ছে আমাদের একটা ওয়েব পেজের জন্য, মানে একটা ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য বানানো হবে। তো জিনিসটা ডিপেন্ড করে যে কোন ল্যাঙ্গুয়েজটা দিয়ে আমরা কি টাইপের সফটওয়্যার বানাই দিচ্ছি সেটার উপরে।
তো যেই টাইপের সফটওয়্যার বানাইতেছি সেই টাইপের ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাদের এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ডিভাইস নেটওয়ার্ক সাউন্ডস ক্লিয়ার। ওকে, এরপরে মনে হয় আর কিছু নাই। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। তাহলে এরপরে আমরা পরের ধাপে চলে আসি, যে আমরা দেখলাম যে জিনিসটা কি আসলে, এইচটিএমএল কি জিনিস, সিএসএস কি জিনিস এবং জাভাস্ক্রিপ্টটা কি জিনিস। তো এটা হচ্ছে আমরা মূলত মেইন পার্থক্য দেখলাম। এখন দেখবো যে কেন আমরা জাভাস্ক্রিপ্টটা শিখবো। আচ্ছা, তার আগে একটু অ্যাবাউট জাভাস্ক্রিপ্ট, এখানে কি কথাবার্তা আছে আমি একটু রিডিং করে দেই। ডাইনামিক ল্যাঙ্গুয়েজ ডিজাইন দ্য ফাংশনালিটিস অফ ওয়েব পেজ। ফাংশনালিটি মানে হচ্ছে যে রেসপন্স করা, ওটা কি কাজ করবে, এই কাজগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখি। একটা ওয়েব পেজ কোন বাটনে ক্লিক করলে কি কাজ করবে, এই কাজগুলো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে লিখি। কেস সেনসিটিভ ল্যাঙ্গুয়েজ। সো জাভাস্ক্রিপ্ট লিখতে লিখতে ধরলাম আমাদের ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হবে। সো ভ্যারিয়েবলের নামগুলো লেখার সময় অবশ্যই আমাদের একটু মাথায় রাখতে হবে যে ভ্যারিয়েবলের নামগুলো যাতে এমন না হয় যে আমি একটা ভ্যারিয়েবলের নাম ধরেন লিখলাম যে ক্লাস, আচ্ছা ক্লাস না, অবজেক্ট, অবজেক্ট না, আচ্ছা এবিসিডি, হ্যাঁ এবিসিডি। তো আমি ধরলাম একটা ভ্যারিয়েবলের নাম লিখতেছি এবিসিডি। তো স্ক্রিপ্ট এখানে লেখা ছিল, ঠিক আছে, এখানে আমি লিখে দেখাই ভ্যারিয়েবল এবিসিডি। ঠিক আছে, সো এইটা কিন্তু টোটালটা লোয়ার কেসে লেখা, আর আমি যদি এটাকে এভাবে লিখি এ বি সি ডি, এটা আছে একটা এ আপার কেসে চলে আসে। সো এই একটা এ আপার কেসে আসার কারণে এই দুটা আসলে ডিফারেন্ট দুটা ভ্যারিয়েবল। ঠিক আছে, এটা একটা ভ্যারিয়েবল, এটা হচ্ছে অন্য একটা ভ্যারিয়েবল। এই কারণে আমরা বলতেছি কেস সেনসিটিভ। যদি আমরা একটা কোনো কেসকে আপার থেকে লোয়ার বা লোয়ার থেকে আপারে লিখি, তাহলে এটা একটা ডিফারেন্ট কিছু নির্দেশ করবে বা ডিফারেন্ট কিছু বোঝাবে। ওকে, দেন আমরা চলে আসি এভরি স্টেটমেন্ট অফ জাভাস্ক্রিপ্ট এন্ডস উইথ এ সেমিকোলন। তো জাভাস্ক্রিপ্টের প্রত্যেকটা লাইনকে আমরা সেমিকোলন দিয়ে শেষ করব। ঠিক আছে, এটা একটা ভালো প্র্যাকটিস। কিন্তু সেমিকোলন দিয়ে শেষ যদি নাও করি আমাদের কোডগুলো চলবে, বাট ভালো প্র্যাকটিস হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করা। কারণ অনেক সময় সেমিকোলনটা না দিলে দেখা যাবে যে এরর চলে আসতে পারে। ঠিক আছে, তো এই ভবিষ্যতে এররগুলো এড়ানোর জন্য আমরা প্রত্যেকটা লাইনের শেষে একটা করে সেমিকোলন ইউজ করবো, সি প্লাস প্লাস বা সি তে যেমন ইউজ করি সেরকম। ওকে, it is a convention to add the JavaScript code at the end of the body of an HTML code. তাহলে জাভাস্ক্রিপ্টকে আমরা একটা HTML কোডের ঠিক কোন জায়গায় অ্যাড করব, এটার কথাটা এখানে লেখা আছে। তো এখানে যদি একটু খেয়াল করেন, দেখুন আমরা জাভাস্ক্রিপ্ট যখন লিখতেছিলাম, এই যে আমাদের HTML এর দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে হেড আর আরেকটা হচ্ছে বডি। তো এটা হচ্ছে হেড, এখান থেকে শুরু এবং এখানে গিয়ে শেষ, এটা হচ্ছে হেড, এবং এটা হচ্ছে বডি, এখানে শুরু এবং এখানে গিয়ে শেষ। সো আমাদের যদি কখনো কোনো জাভাস্ক্রিপ্ট কোড অ্যাড করতে হয়, আমরা সবসময় যেগুলোকে অ্যাড করব হেডের শেষে এবং বডিরও শেষে। তো দেখুন আমাদের হেডের আগে কিন্তু অনেক কিছু আছে, এখানে আছে মেটা, ক্যারেক্টারিস্টিক্স, টাইটেল, তারপর এখানে কিছু লিংক দেওয়া আছে সিএসএস এর জন্য। সবকিছু দেওয়ার পরে আমরা স্ক্রিপ্টটা দিছি। সো স্ক্রিপ্টটা দেওয়ার পরে কিন্তু আমরা কিছু দেইনি, তার মানে কি স্ক্রিপ্টটা সবার লাস্টে আমরা দিছি। তো এটা এখানে বলা আছে যে যে জায়গায় আমরা এটা অ্যাড করি না কেন, এটাকে আমরা সবসময় অ্যাড করবো ওই এলিমেন্টের একদম শেষে। আমরা যদি বডিতেও কখনো এরকম স্ক্রিপ্ট ট্যাগ ইউজ করে আমরা কোডটা লিখতে চাই, এটাকে আমরা একদম অ্যাড করবো একদম সবার শেষে, এই জায়গাটাতে, যে ডিভ টিভ সব শেষ হইলো, ডিভের পরে এই জায়গাটাতে গিয়ে বডি শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে থেকে আমরা স্ক্রিপ্ট দিয়ে এই জিনিসটাকে এখানে শুরু করবো। ওকে, তো এই স্ক্রিপ্ট ট্যাগের ব্যাপারটা আমরা ডিটেলস একটু পরে আরো দেখবো ইনশাল্লাহ। তো ওই জায়গায় আমি আরেকবার দেখাবো যে সবার শেষে দেখানো বলতে আসলে কি বুঝাইতেছে এখানে। ওকে, আর লাস্টে কি আসবে, নো নিড টু ইনস্টল এনিথিং অলরেডি ওয়ার্কিং ইন আওয়ার ব্রাউজার। ওকে, তো আমরা যদি জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতে যাই আমাদের আর আলাদাভাবে কোনো কিছু ইনস্টল করা লাগবে না। যেমন আমরা যদি সি প্লাস নিয়ে কাজ করি, আমাদের কিন্তু সি প্লাস প্লাস এর যেই কম্পাইলারটা আছে সেটাকে নামাইতে হয়। জাভা নিয়ে কাজ করলে জাভার যে কম্পাইলারটা আছে সেটা নামাইতে হয়, আলাদা করে ইনস্টল করে নিতে হয়। যে জিআরই বা জেডিকে আছে সেগুলোকে ইনস্টল করে নিতে হয়। বাট জাভাস্ক্রিপ্টের সুবিধা, হ্যাঁ জাভাস্ক্রিপ্টের সুবিধাটা হচ্ছে আমাদেরকে আলাদা করে কোনো কিছু ইনস্টল করা লাগবে না। আমরা জাস্ট একটা এইচটিএমএল লিখবো। আমি যদি এখানে একটা জাভাস্ক্রিপ্ট লিখতে চাই, আমি জাস্ট কি করবো, এখানে নিউ এজে একটা নতুন ফাইল, টেক্সট ডকুমেন্ট ফাইল খুলবো। তো আমি বললাম যে একটা নাম হচ্ছে demo.html লিখলাম, লেখার পর এটাকে ক্লিক করলাম, ইয়েস। এরপর এটাকে আমরা লেখা শুরু করে দিব। এটাকে আমরা এখানে গিয়ে ওপেন করব, ওপেন উইথ ভিএস কোড। ওকে, ডেমো শুরু হয়ে গেল। এবং এখানে যদি আমরা আমাদের এইচটিএমএল কোডগুলো লিখতে চাই, এইচটিএমএল এর ভিতরে সিএসএস লিখে যদি আমরা রান করি, টোটালটা সাথে সাথে রান করা শুরু করবে। তার মানে মেইন কথা হচ্ছে আমাদের আলাদাভাবে কিছু ইনস্টল করতে হবে না, আমাদের অলরেডি এগুলো পিসিতে থাকে। জাভাস্ক্রিপ্ট চালানোর জন্য যা যা কিছু প্রয়োজন সবই পিসিতে থাকে।
ঠিক আছে, তো এইটা আমরা দেখলাম। এখন আমরা যদি এটার পরের স্লাইডটাতে একটু যাই, তো জাভাস্ক্রিপ্টটা কোন কোন জায়গায় ইউজ হয়। সো শুরুতে ফ্রন্ট এন্ড ওয়েব এই জায়গাটাতে আমাদের ইউজ হয়। তো আমাদের জাভাস্ক্রিপ্ট পার্টে আমরা ফ্রন্ট এন্ড ওয়েবের ব্যাপারটা দেখবো, যে এই জায়গাটাতে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টটা ইউজ করতেছি। আর আরো এটা ইউজ হয় ব্যাক এন্ড ওয়েব এবং মোবাইলে। তো মোবাইলের যে ব্যাপারটা, এটা যখন আমরা রিঅ্যাক্ট নেটিভ শিখবো আমাদের এই কোর্সের বা আমাদের এই যে ক্যারিয়ার প্যাথের একদম লাস্টের দিকে রিঅ্যাক্ট নেটিভটা থাকবে। তো সেই জায়গায় আমরা আবার এই জাভাস্ক্রিপ্টটা ইউজ করেই আমার জাভাস্ক্রিপ্টের আরেকটা প্ল্যাটফর্ম বা ফ্রেমওয়ার্কের সাথে পরিচিত হবো, যেটার নাম হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ। তো রিঅ্যাক্ট নেটিভের কাজটা হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করে। এবং এই মোবাইল অ্যাপ্লিকেশনটা কেন রিঅ্যাক্ট নেটিভ আমরা ইউজ করি, কেন বেশিরভাগ মানুষ জাভাস্ক্রিপ্ট দিয়ে রিঅ্যাক্ট নেটিভ দিয়ে ইউজ করে, কেন অ্যান্ড্রয়েড বা আইওএস এর দিকে যায় না, কারণটা হচ্ছে এই জাভাস্ক্রিপ্টের যে এই অ্যাপটা তৈরি হয়, এই অ্যাপটা ক্রস প্ল্যাটফর্ম। তো ক্রস প্ল্যাটফর্মের অর্থটা হচ্ছে আমরা আমাদের এই পিসিতে বসে যে কোডটা লিখবো, এই কোডটা একই সাথে অ্যান্ড্রয়েডও চলবে, আবার একই সাথে আইওএসও চলবে, মানে আইফোন গুলোতেও চলবে। বাট অ্যান্ড্রয়েড স্টুডিওতে যদি কোনো একটা কোড লিখি, ওই অ্যান্ড্রয়েড স্টুডিওর যে অ্যাপটা ওটা কিন্তু কেবলমাত্র অ্যান্ড্রয়েডেই চলবে, ওটা কিন্তু কোনো আইওএস এ গিয়ে চলবে না। আবার আমরা যদি আইওএস প্ল্যাটফর্মের জন্য কোনো একটা কোড লিখি, দেখা যাবে যে ওইটা শুধুমাত্র অ্যান্ড্রয়েড আইফোন গুলোতে চলতেছে, অ্যান্ড্রয়েডে চলতেছে না। বাট রিঅ্যাক্ট নেটিভের এই সুবিধাটা হচ্ছে আমরা যেই প্ল্যাটফর্মে বসে কোডটা লিখি না কেন, ওটা অ্যান্ড্রয়েডেও চলে, আইওএসেও চলে। তো এই কারণে জাভাস্ক্রিপ্ট হচ্ছে সবচেয়ে বেশি ইউজ করা হয়। সো ফ্রন্ট এন্ডে ইউজ করা হয়, ব্যাক এন্ডে ইউজ করা হয়, মোবাইলেও এটা আমাদের ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে এটার পরে আমরা যদি যাই, এটা তো আমি আপনাদের দেখায় ফেলছি। আর এখানে আমরা কি দেখতেছি, একটা স্যাম্পল কোড। একটা স্যাম্পল কোড যদি আমরা দেখি, এটাকে আমরা এখানে কি দেখানো হচ্ছে, এখানে অ্যাকচুয়ালি দেখানো হচ্ছে যে জাভাস্ক্রিপ্টটা কোথায় লেখা হয়। সো এই জিনিসটা আপনারা এখন চিনেন যে এইচটিএমএলটা শুরু থেকে শেষ, তার মানে এই টোটালটা হচ্ছে এইচটিএমএল। তারপর এইচটিএমএল একটা দুইটা পার্ট থাকে, একটা হেড একটা বডি। যে হেড এখান থেকে শুরু, এখানে শেষ, বডির এখান থেকে শুরু, এখানে শেষ। তো এগুলো হচ্ছে সবই এইচটিএমএল এর অংশ। তো জাভাস্ক্রিপ্টের অংশটা কোথায় আসে? জাভাস্ক্রিপ্টের অংশটা আসে যেখান থেকে আমরা যে স্ক্রিপ্ট ট্যাগটা লিখি সেখান থেকে। তো এই যে আমরা এখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ ওপেন করা শুরু করলাম এবং স্ক্রিপ্ট ট্যাগ ক্লোজ করা শুরু করলাম। তো এই স্ক্রিপ্ট ট্যাগটা কিন্তু একটা এইচটিএমএল এর ট্যাগ, বাট এই ট্যাগ এর মাধ্যমে বুঝাই যে এটার ভিতরে যা কিছু আছে সবই জাভাস্ক্রিপ্টের অংশ। এটার ভিতরে কোনো এইচটিএমএল নাই, এটার ভিতরে কোনো সিএসএস নাই। আমরা যদি এটার ভিতরে এইচটিএমএল বা সিএসএস কোড লিখি তখন কিন্তু এরর দেখাবে। সো যেই জায়গা থেকে এই স্ক্রিপ্ট ট্যাগটা শুরু এবং শেষ, তার মাঝে সবই হবে জাভাস্ক্রিপ্টের কোড। তো এইভাবে আমরা একটা জাভাস্ক্রিপ্টের কোড লেখা শুরু করে ফেলতে পারি। ওকে, সো এটা হচ্ছে আমরা শেষ করে ফেললাম। তো এখন আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের কোডটা লিখবো। তো এখানে তো আমি একটা ডেমো দিয়ে একটা শুরু করছিলাম, তো এই ডেমোর ভিতরেই আমরা কোডটা লেখা শুরু করে দিই এবং আমরা পরের ইয়েটাতে যাই, পরের যে টপিকটা ছিল সেটাতে যাই। পরের টপিকটা ছিল হচ্ছে আমরা কিভাবে একটা আউটপুট লিখতে পারি, প্রিন্টিং এন্ড আউটপুট। তো একটা আউটপুটে আমরা কি লিখবো, একটা হ্যালো ওয়ার্ল্ড ফার্স্ট প্রিন্ট করবো, পরবর্তীতে আমরা হ্যালো ওয়ার্ল্ড এর বদলে অন্য কিছু একটা প্রিন্ট করবো। ওকে, সো এই যে শুরু হয়ে গেল আমাদের এইচটিএমএল। আচ্ছা, এটা আমি একদম শুরু থেকে আবার লিখি যে একটা নতুন ফাইল, যে ফাইলটার নাম আছে demo.html, সেখানে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্ট লেখা শুরু করব। তো শুরুতে আমরা আমাদের যে এইচটিএমএল এর লেখাগুলো আছে সেগুলো লিখে ফেলবো। এই যে এইচটিএমএল এর ট্যাগ শুরু এবং ট্যাগ শেষ, এটার ভিতরে আমাদের থাকবে কি হেড এবং থাকবে কি বডি, হেড এবং বডি। ওকে, আচ্ছা, তার আগে এই যে লেখার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই যে এই জিনিসটা আমরা কোথায় এডিট করব। তো এটা আপনারা এইচটিএমএল লেখার সময় হয়তো দেখছেন, এই আইডিটার নাম, এটার নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। তো এইটা আপনারা ডাউনলোড করে ফেলতে পারেন, ভিজুয়াল স্টুডিও কোড। এটা খুবই আরামদায়ক একটা আইডি এবং এটাতে আলাদাভাবে নতুন কিছু লাগানো লাগে না। তো আপনারা জাস্ট এখানে যে জাস্ট ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ দিবেন। প্রথম যে লিঙ্কটা আসবে ভিজুয়াল স্টুডিও কোড, কোড এডিটিং রিডিফাইন, এটাতে যাবেন, অথবা এই যে এখান থেকে ডাউনলোড অপশনে গেলেও হয়তো। স্যার সরি ফর ইন্টারাপ্ট স্যার, আমরা সবাই ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করি। ওকে, থ্যাংক ইউ। এটা দেখাতে হবে না। ওকে, যারা ইউজ করেন না তাদের আমি একটু দেখাই দিচ্ছি। ওকে, সো এখানে আমরা ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতেছি। এখানে জাস্ট ডাউনলোড ফর উইন্ডোজ দিয়ে দিব, এরপর এটা উইন্ডোজ জন্য ডাউনলোড হয়ে যাবে। এই তো যারা এটা সম্পর্কে পরিচিত নয়, আমি আপনাদের দেখাই দিলাম। এবং কেউ যদি ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে না চান, তাদের জন্য কোনো সমস্যা নেই, আরো দুইটা আইডি আছে, একটা হচ্ছে যে নোটপ্যাড প্লাস প্লাস আর নর্মাল নোটপ্যাড। তো নর্মাল নোটপ্যাডেও এটাকে ওপেন করা যায়। আমরা যদি এটাকে নর্মাল ওপেন উইথ নোটপ্যাড দিয়ে, ওটা দিয়ে ওপেন হবে, নর্মাল যে নোটপ্যাডটা আমরা ইউজ করি। আর নর্মাল নোটপ্যাডে যে নোটপ্যাড প্লাস প্লাসটা বেশি ভালো, সেটা হচ্ছে কোড এডিটিং এর জন্য, আমাদেরকে সবকিছু দেখাই দিবে, এইচটিএমএল সবকিছু একদম
কালার করে দেখাই দেবে। সো নর্মাল নোটপ্যাড এরকম কালার দেখাবে না, নোটপ্যাড প্লাস প্লাসে সবকিছু কালার করে দেখাবে। ওকে, সো এটা হচ্ছে আমি এডিটিং আইডি গুলো দেখাই দিলাম। দেন আমরা চলে আসি হেড। সো হেডের ভিতরে আমরা চলে আসি টাইটেল। ওকে, টাইটেল কি দেওয়া যায়? ইন্ট্রোডাকশন। ওকে, সো আর কিছু লিখবো না, আমি একদম মেইন জায়গায় চলে আসি। বডির ভিতরে আমি জাভাস্ক্রিপ্ট লিখতে চাই। সো ফার্স্টে আমরা চলে আসবো স্ক্রিপ্টে চলে আসলাম, এবং এটার ভিতরে আমি যা কিছু লেখা শুরু করবো সবই হবে আমাদের এই জাভাস্ক্রিপ্ট। তো এই টপিকে আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে কিভাবে একটা আউটপুট লিখতে পারি। তো সবচেয়ে সোজা যে জিনিসটা আউটপুট লেখার জন্য, সেটার নাম হচ্ছে ডকুমেন্ট ডট রাইট ফাংশনটা। ডকুমেন্ট ডট রাইট, এবং আমরা বলেছিলাম যে সবগুলো লাইন শেষে একটা সেমিকোলন দিব, এই সেমিকোলনটা দিয়ে দিলাম, এবং এটার ভিতরে আমরা লিখতে চাইছি হ্যালো ওয়ার্ল্ড। ওকে, লিখে দিলাম। লেখার পরে এটাকে যদি আমরা এখন চালাই, এই যে demo.html, এটাকে যদি আমরা এখন যেখানে লিখছিলাম ওখানে গিয়ে ডাবল ক্লিক করি, demo.html, এই যে হ্যালো ওয়ার্ল্ডটা কিন্তু চলে আসছে। আমি যদি একটু জুম ইন করে দেখাই, হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসে। সো এইভাবেই আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি। তো এখন আমাকে যদি অন্য কিছু প্রিন্ট করতে হয়, আমরা বলতে পারি যে ওয়েলকাম টু আওয়ার জাভাস্ক্রিপ্ট কোর্স, বা ওয়েলকাম টু আওয়ার জাভাস্ক্রিপ্ট কোর্স। সেটা লিখে আমরা এটাকে আবার ডাবল ক্লিক করব। এখন বারবার এই জায়গায় যে ডাবল ক্লিক করাটা একটুখানি কি বলে টায়ারসাম। সো আমরা একবার যদি এটাকে লোড করে ফেলি, এখানে যদি রিলোড দেই তাহলে চলে আসবে। সো বারবার ডাবল ক্লিক করার দরকার নেই, রিলোড দিলেই চলে আসবে। অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা আমাদের যে ভিজুয়াল স্টুডিও কোডটা আছে এটার সাথে একটা এক্সটেনশন নিয়ে আসতে পারি। সো আমি যে এক্সটেনশনটা ইউজ করি সেটা হচ্ছে লাইভ সার্ভার। এই যে লাইভ সার্ভার, সো এখানে গিয়ে আপনারা যে সার্চ দিবেন লাইভ সার্ভার লিখে, লাইভ সার্ভার। সেটা কাজটা কি আমি দেখাচ্ছি এখনই। লাইভ সার্ভার এখানে ক্লিক করে আমার এখানে অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য এখানে ডিসেবল এবং আনইনস্টল এই দুটো অপশন আছে। আপনাদের শুরুতে জাস্ট ইনস্টলের অপশনটাই আছে, সেখানে যে এটাকে ইনস্টল করে নেবেন তাইলেই হয়ে যাবে। ওকে, আমরা ইনস্টল করলাম এই যে লাইভ সার্ভার। হ্যাঁ, এটাকে আপনারা নোট করে রাখতে পারেন, এটা আপনাদের ভিজুয়াল স্টুডিওর সাথে অ্যাড করে নেন, তাহলে আপনাদের কাজটা অনেক সোজা হয়ে যাবে। তো লাইভ সার্ভারে গিয়ে আমরা এখন এটাকে কিভাবে ইউজ করব, এই demo.html-টাকে আমরা এখানে রাইট ক্লিক করে লিখবো যে ওপেন উইথ লাইভ সার্ভার। একটু উপরে ক্লিক করে আনি, ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, সো এটা যদি লাইভ সার্ভার আমাদের চলে আসে, পার্স HTML কোড, কোনটাকে আমি ওপেন করলাম, ওপেন উইথ লাইভ সার্ভার। ওকে, এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওপেন উইথ লাইভ সার্ভারটা ইউজ করতে হলে একটা ফোল্ডার ওপেন করতে হবে বা একটা ওয়ার্ক স্পেস ওপেন করতে হবে। আমি তো এখানে ইন্ডিভিজুয়াল ফাইল ওপেন করছি, এই জন্য এটা কাজ করতেছে না। সো আমি আমার একটা ফোল্ডার ওপেন করি, ওপেন ফোল্ডার। আমার এই কোডগুলো যেই জায়গা আছে সেটাকেই ওপেন করি। এটা কোথায় আছে? ফার্স্ট কোডস এটার ভিতরে আছে সম্ভবত। আচ্ছা, আমি একটু দেখিনি এটা কোথায় আছে। ক্যালকুলেটরে মেবি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের ভিতরে ক্যালকুলেটর। ওকে, সো জাভাস্ক্রিপ্টের ভিতরে ক্যালকুলেটর, এই তো পাইছি। তো সিলেক্ট ফোল্ডার। তো দেখুন এই যে এখন আমার ফোল্ডার আকারে এটা ওপেন হলো। ইয়েস, আই ট্রাস্ট দ্য অথর্স। এই যে এটা এখন ফোল্ডার আকারে ওপেন হয়েছে। তো ফোল্ডার আকারে ওপেন হলে আমি ওই লাইভ স্ট্রিমটা বা লাইভ সার্ভারটা ওপেন করতে ইউজ করতে পারবো। তো আমার দরকার হচ্ছে demo.html-টা, এখানে গিয়ে আমি রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভার। তো এটা ক্লিক করলে অটোমেটিকলি আমাকে ওই ব্রাউজার নিয়ে যাবে। স্টার্টিং পোর্ট এটা নিয়ে গেছে, দুইবার ক্লিক করছিলাম, এটা নিয়ে আসছে ওয়েলকাম টু আওয়ার জাভাস্ক্রিপ্ট কোর্স চলে আসছে। তো এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমি কেটে দিই। তো এটা আমি কেন আনলাম, ওপেন উইথ লাইভ সার্ভারের সুবিধা হচ্ছে আমি যদি এখানে কোনো একটা চেঞ্জ করি সাথে সাথে এই চেঞ্জটা এখানে দেখা যাবে। তো যেমন আমি যদি এখানে গিয়ে জাভাস্ক্রিপ্ট কোর্সের জায়গায়
ক্যারিয়ার প্যাথ যদি লিখি, ক্যারিয়ার প্যাথ লিখে আমি যদি জাস্ট এটাকে সেভ করি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার সাথে সাথে আমরা এই চেঞ্জটা এখানে এসে দেখতে পাবো ক্যারিয়ার প্যাথ। এখানে গিয়ে আমাকে আর রিলোড দেওয়া লাগবে না, বা ওই ডাবল ক্লিক করা লাগবে না, সেই ফাইলকে বারবার ডাবল ক্লিক করা লাগবে না, বা রিলোড দেওয়া লাগবে না, জাস্ট সেভ করার সাথে সাথে আমরা এই জায়গায় চেঞ্জটা দেখতে পাবো। ওকে, তো আমি সাথে সাথে মেইন টপিকের সাথে সাথে বেশ কিছু সাইড জিনিসপত্র বলে দিলাম, এগুলা ইউজ করলে আপনাদের অনেক সুবিধা হবে। তো যে জিনিসটা আমরা শিখতেছিলাম সেটা হচ্ছে কিভাবে আমরা আউটপুট লিখতে পারি। তো আমরা ডকুমেন্ট ডট রাইট এটা দিয়ে একটা আউটপুট লিখতে পারি। আমরা আরো দুইটা ফাংশন আছে যেটার মাধ্যমে আউটপুট লিখতে পারি। ডকুমেন্ট ডট রাইটটা একটা ভালো ফাংশন, বাট আচ্ছা এই ফাংশনটার অর্থটা কি? ডকুমেন্টটার অর্থটা হচ্ছে আমরা এই যে এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছি টোটালটাকে আমরা বলবো হচ্ছে একটা ডকুমেন্ট। তো ডকুমেন্টের এটা হচ্ছে টাইটেলের পার্ট এবং এটা হচ্ছে বডির পার্ট, টোটালটা আমাদের ডকুমেন্ট। সেই ডকুমেন্টের ভিতরে যদি কিছু লিখতে চাই, ডকুমেন্ট ডট রাইট এই ফাংশনটা আমরা ইউজ করতেছি। ডকুমেন্ট ডট রাইট তার মানে ডকুমেন্টের ভিতরে আমরা কিছু একটা লিখলাম। ওকে, সেম কাজটা আমরা করতে পারি কনসোল দিয়ে। সবসময় ডকুমেন্টে লেখাটা আসলে বুদ্ধিমানের কাজ না, যেমন আমাদের অনেক সময় ডিবাগিং এর কাজ করতে হয়। সো দেখা গেছে যে আমাদের একটা ওয়েব পেজ আছে, ওয়েব পেজের ডকুমেন্টের ভিতরে আমি বারবার রাইট করতেছি। তো এটা দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট এন্ডে ওরাও দেখতে পাবে যে এখানে ডকুমেন্টের ভিতরে রাইট করা হচ্ছে। কনসোলটা আছে, কনসোলটাকে ইউজ করবো। সো কনসোল ডট লগ এটার ভিতরে গিয়ে আমরা সেম কথা লিখতে পারি, কনসোল ডট লগ হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। লেখার পরে আমরা এখন দেখতে চাই এটা কোথায় গিয়ে লেখা হলো। এটা লেখা হবে কোন জায়গায়? এই যে ইন্সপেক্টে যেতে হবে ফার্স্টে। আমরা যে ডকুমেন্টে আছি এটাকে কিন্তু সরাসরি এই জায়গায় দেখা যাবে না, এটা দেখতে হইলে আমাদের ইন্সপেক্টে যেতে হবে ফার্স্টে। সো ইন্সপেক্টে চলে গেলাম। এই যে ইন্সপেক্টে গেলে আমরা ওইখানে যা যা লিখতেছিলাম ভিএস কোডে, এই যে এখানে হেড বডি সবকিছু ছিল, এই জিনিসগুলো আমরা এখানে এলিমেন্টস এর ভিতরে দেখতে পাবো। হেড, যে হেডের ভিতরে টাইটেল ইন্ট্রোডাকশন লিখছিলাম, এই কারণে এখানে ইন্ট্রোডাকশনটা আসছে। বডির ভিতরে কি কি লিখছি আমরা? বডির ভিতরে ডিরেক্টলি স্ক্রিপ্ট লিখে ওয়েলকাম টু আওয়ার ক্যারিয়ার প্যাথ, এই যে ডকুমেন্টের ভিতরে ডিরেক্টলি লিখছি, তো এটা ডিরেক্টলি চলে আসছে। আর এরপরে কিছু ওরা নিজস্ব ভাবে অ্যাড করছে, এটা হচ্ছে আমরা অ্যাড করি নাই, তো এটা আমরা অ্যাড করি নাই কি। ওকে, সো কনসোলে যে কথা লিখলাম ওটা কোথায় গেছে? এটা হচ্ছে এই কনসোল এলিমেন্টস এর পাশে কনসোল পার্টটা আছে, এখানে যদি ক্লিক করি এখানে যে হ্যালো ওয়ার্ল্ড এই জিনিসটা চলে আসছে। ঠিক আছে, সো কনসোল লগে আমরা যা কিছু লিখবো এগুলো আমাদের চলে আসবে কনসোলের আন্ডার। তো আমরা যদি এখন লিখি এখানেও যদি লিখি যে ওয়েলকাম টু আওয়ার ফার্স্ট ক্লাস, ওয়েলকাম টু দা ফার্স্ট ক্লাস লিখে সেভ করে দিলাম। সেভ করার সাথে সাথে যেহেতু এটা আমাদের লাইভ সার্ভার ওপেন করা আছে ওখানেও চেঞ্জটা চলে আসবে ওয়েলকাম টু দা ফার্স্ট ক্লাস। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ওয়ে কোনো কিছু রাইট করার জন্য, কোনো একটা আউটপুট রাইট করার জন্য। আর থার্ড একটা ওয়ে আমি দেখাতে চাই, সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু কনসোলটা কিন্তু একটু হিডেন থাকে, যেটা হচ্ছে এখানে দেখা যায়, কেউ যদি কনসোল ওপেন না করে তাহলে সেটা দেখতে পারবে না। আর এই জিনিসটা ডিরেক্টলি ডকুমেন্টের ভিতরে বা ওয়েব পেজের ভিতরেই চলে আসে। তো কেউ যদি ওয়েব পেজ সার্চ করতে থাকে সে হয়তো কোনো না কোনো একটা সময় দেখতে পাবে। লাস্ট আরেকটা পার্ট আছে, যেটা হচ্ছে আমরা যদি কখনো কোনো ইউজারকে অ্যালার্ট করতে চাই, ধরো কোনো একটা জিনিস হইতেছে, ধরো আমি এই পেজ থেকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে দিতেছি, যেই পেজটা হইতে পারে কোনো একটা স্প্যাম টাইপ পেজ। তো এই টাইপের কোনো একটা অ্যালার্ট দিতে চাই যে তোমাকে রিডাইরেক্ট করা হইতেছে, বা তুমি এই টাইপের কোনো একটা ইনফরমেশন দিছো, এটা এই টাইপের ইনফরমেশন নেওয়া হইতেছে, বা এই টাইপের কিছু একটা হইতেছে, এই টাইপের কোনো অ্যালার্ট যদি দিতে চাই সেটার জন্য যে ফাংশনটা আমরা ইউজ করি সেটার নামটা হচ্ছে অ্যালার্ট ফাংশন। সো লাস্টে গিয়ে আমরা যদি অ্যালার্ট ইউজ করি, great to have you all লিখে আমরা যদি এটাকে সেভ করে ফেলি, কন্ট্রোল এস দিয়ে সেভ করি, সেভ করার পরে আমাদের ওখানে চলে যায়, এটা কিন্তু অলরেডি ব্লিঙ্ক করতেছিল। এটা আমি একটু সরাই দেই, এটা কিন্তু অলরেডি ব্লিঙ্ক করতেছিল, কারণটা হচ্ছে লোড হওয়ার সাথে সাথে এটা চলে আসছে, অ্যালার্টটা চলে আসছে। তো অ্যালার্টের কাজটা এমন যে যখনই পেজটা লোড হবে অ্যালার্ট গুলো সব লোড হয়ে যাবে। তো গ্রেট টু হ্যাভ ইউ অল এটা যদি আমি ওকে দেই, এরপরে বাকি জিনিসগুলো আসবে, ওয়েলকাম টু আওয়ার জাভাস্ক্রিপ্ট ক্যারিয়ার প্যাথ। এটা যদি আমি এখন রিলোড দেই, শুরুতে অ্যালার্টটা আসবে, অ্যালার্টে ওকে দিলে বাকি এখানে যা সেগুলো চলে আসবে। আমি এটা রিলোড দেই একবার। তো এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের কথাটা চলে গেছে, এখান থেকেও চলে গেছে, শুরুতে আমাদের অ্যালার্টটা চলে আসছে, এবং অ্যালার্টে আমরা যেই পোর্ট থেকে অ্যালার্টটা দিতেছি, এই বা যেই আইপি অ্যাড্রেস এবং যেই পোর্ট থেকে অ্যালার্টটা দিতেছি সেটা ফার্স্টে বলবে, অমুক তোমাকে বলতেছে কি গ্রেট টু হ্যাভ ইউ অল। সেখানে ওকে দিলে এখানে আমাদের এই জিনিসটা চলে আসছে এবং এখানে আমাদের ফার্স্ট ক্লাস এটা চলে আসছে। ঠিক আছে, সো এটা আমরা দেখলাম যে কিভাবে আমরা আউটপুট লিখতে পারি। তো এখন আমরা কিছু কোশ্চেন নেই। তো ফার্স্ট আমি এই চ্যাটের কোশ্চেনগুলো দেখি। আচ্ছা, নিচ থেকে আসে, ভাইয়া একদম রাফ কোডিং করান, শুধু কোডিং চলবে। আচ্ছা,
ভাইয়া একদম রাফ কোডিং করা আছে স্যার কোনটা স্যার কোনটা সবচেয়ে ভালো হয় কি করতে? আচ্ছা, কনসোলটা সবচেয়ে ভালো হয় যদি আমি কোনো কিছু ডিবাগ করতে চাই, সেটার জন্য কনসোলটা সবচেয়ে ভালো হবে। কোনো কিছু যদি আমি ডিরেক্টলি ওয়েব পেজে লিখতে চাই, সেটার জন্য ডকুমেন্ট রাইটটা ভালো হবে। আর যদি আমি কখনো কোনো অ্যালার্ট দিতে চাই, সেটার জন্য আমাদের অ্যালার্টটা ভালো হবে। এটা কি রিজনে ইউজ করি? এটা হচ্ছে ডিবাগিং রিজনে ইউজ করি, কনসোলটাকে ডিবাগিং রিজনে ইউজ করি। আচ্ছা, কনসোল ডট আপনি ইন্সপেক্ট করে কোড শো হবে আপনার। হ্যাঁ, ডকুমেন্ট দিয়ে ডিরেক্ট আপনি ওয়েব পেজে জাভাস্ক্রিপ্ট শো করতে পারবেন। হ্যাঁ, উইন্ডোজ আর ডকুমেন্ট এর ডিফারেন্স কি? আর উইন্ডো হচ্ছে টোটালটা, না টোটালটাকে আমরা উইন্ডো বলি। আর উইন্ডো যে ট্যাবটাকে আমরা নিয়ে কাজ করতেছি ওটা হচ্ছে ডকুমেন্ট। ঠিক আছে, যেমন আমার এখানে বেশ কয়েকটা ট্যাব আছে, সবগুলো ট্যাব মিলে আমাদের এটা হচ্ছে উইন্ডো। আমি যদি এখানে গিয়ে একটা নতুন ট্যাব ওপেন করি, নিউ উইন্ডো, তো এটা নতুন উইন্ডো চলে আসছে। আর ডকুমেন্টটা হচ্ছে ওই উইন্ডো যে ট্যাবটা নিয়ে আমরা কাজ করতেছি, সেটা হচ্ছে ডকুমেন্ট। আচ্ছা, স্যারের ভয়েস খুবই স্পষ্ট সুন্দর বুঝাচ্ছেন স্টুডেন্ট। থ্যাংক ইউ নাবিহা ভাই, আজকে ক্লাস মান আগের ক্লাসে অনেক ভালো আছে। থ্যাংক ইউ মইনুল। আচ্ছা, আমি কি শিখবো? ES6টা শিখেন, ES5টা তো আগের ভার্সন, ES6টা শিখলেই ভালো হবে। HTML5 এবং ES6 ইউনিটিতে কি কাজে লাগবে আপনাদের? আমার পিসি তো ইউনিটি আছে, বাট আমি জানি। আচ্ছা, ইউনিটি নিয়ে আমরা এখন এখানে না বলি, কারণ জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি তো, পরে ইউনিটি ক্লাসে আমরা ইউনিটি নিয়ে কথা বলবো না। আচ্ছা, কিভাবে জাভাস্ক্রিপ্ট লিংক করা ইউজ করতে পারি দেখ। হ্যাঁ, এটা আমি পরের টপিকে দেখাবো, জাভাস্ক্রিপ্ট কিভাবে লিংক করতে হয়। সি প্লাস প্লাস নিডস এত ফর ইচ লাইন। হ্যাঁ, সি প্লাস প্লাস এটা লাগে, জাভাস্ক্রিপ্টে লাগে না। তারপর আমরা জাভাস্ক্রিপ্টে দেই, কারণ না দিলে মাঝে মাঝে কিছু সমস্যা হয়। আর এটা সব প্রোগ্রামাররা ইউজ করে, যেন দিলে ভালো। আমি না দিয়ে করলাম, কোন পরবর্তী কোন একটা প্রোগ্রামার যখন হঠাৎ করে দেখবে, ওটা ওনার চোখে লাগবে। তো তার চেয়ে সবাই আমরা যেটা ইউজ করি ওটা দিয়ে আমরা করবো। ওকে, আর একটা শর্টকাট ভার্সন আছে কন্ট্রোল প্লাস স্ল্যাশ, এটা হচ্ছে কমেন্ট আউট করার একটা শর্টকাট ভার্সন। এটা আমি আপনাদের দেখাই দেই। যদি আমি কোনো লাইনকে কমেন্ট আউট করতে চাই, আমি জাস্ট পুরোটাই ভাবে সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল প্লাস স্ল্যাশ দিব। কন্ট্রোল প্লাস স্ল্যাশ দেওয়ার সাথে সাথে কমেন্ট আউট হয়ে যাবে। আবার যদি আমি এটা কমেন্ট ইন করতে চাই, যে কমেন্ট আউট যে করলাম, এটাকে আমি সেভ করি। আচ্ছা, অনেকে বলছিলেন যে কমেন্ট আউটের কাজটাকে, এখানে আমি দেখাই ফেলি যে কিভাবে কমেন্ট আউটটা কাজ করে। তো এই তিনটা জিনিসকে আমি যেহেতু কমেন্ট আউট করে ফেলছি, আমি এটার যে করেসপন্ডিং যেই ডকুমেন্ট আছে ওটাকে যদি ওপেন করি, আমরা এখন দেখতে পাবো যে ওটার কোনো কিছু আর দেখা যাচ্ছে না, যে কনসোলও দেখা যাচ্ছে না, ডকুমেন্টও দেখা যাচ্ছে না, অ্যালার্টও দেখা যাচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না, কারণ ওগুলোকে আমরা কমেন্ট আউট করে ফেলছি। সো এখন যদি আমরা এটাকে কমেন্ট ইন করে ফেলি, আবার জাস্ট সিলেক্ট করব, কন্ট্রোল স্ল্যাশ দিব, কন্ট্রোল স্ল্যাশ, কমেন্ট ইন হয়ে গেল। এটাকে আমি এখন যদি সেভ দিই, সাথে সাথে দেখবেন যে এটা ব্লিঙ্ক করা শুরু করছে, কারণ এখানে একটা অ্যালার্ট চলে আসবে। এটা আমি সেভ করলাম, এই যে সাথে সাথে ব্লিঙ্ক করতেছে, কারণ এখানে একটা অ্যালার্ট আসছে। আমরা যদি যাই, অ্যালার্ট চলে আসছে, আমাদের ডকুমেন্ট ডট রাইটও চলে আসছে। সো আলটিমেটলি সবই চলে আসছে। ডিবাগিং বলতে কি বোঝায় স্যার? ডিবাগিং আচ্ছা, ডিবাগিং বলতে কি বোঝায়? ডিবাগিং বলতে ধরেন আমার কোড আমি একটা লিখছি, বাট কোডটা আমি যেই কারণে লিখছি সেই কারণটা সার্ভ করতেছে না, মানে কোনটা ভুল আছে, মেইন কথা হচ্ছে ভুল আছে, কোডে ভুল আছে। সো ভুলটাকে বের করা, এটাকে আমরা প্রোগ্রামিং এর ভাষায় বলেছি ডিবাগিং। বাগ মানে হচ্ছে ভুল, আমরা বলেছি বাগ, বাগ মানে হচ্ছে ভুল, আর ডিবাগিং মানে হচ্ছে এটাকে ভুলটাকে বের করার। ঠিক আছে, এটা একটা ভালো কৌতুক আছে, যেটা হচ্ছে নর্মালি কি হয়, আমরা হচ্ছে ওয়েব ডেভেলপ করি, আবার মাক্রোসা ওরাও ওয়েব ডেভেলপ করে। তা আমাদের সাথে মাক্রোসার পার্থক্যটাকে, একজন ওয়েব প্রোগ্রামার এবং মাক্রোসার মধ্যে পার্থক্যটা হচ্ছে, মাক্রোসার ওয়েবে বা মাক্রোসার জালে যখন বাগ ধরা পড়ে, মাক্রোসা খুশি হয়। আমাদের ওয়েবে যখন বাগ ধরা পড়ে, আমরা অসন্তুষ্ট হই, আমরা বাগটাকে আবার খুঁজতে চেষ্টা করি। ঠিক আছে, এটা হচ্ছে একজন মাক্রোসা এবং একজন ওয়েব ডেভেলপারের মধ্যে পার্থক্য। দুজনেই ওয়েব নিয়ে কাজ করি, কিন্তু দুইজন, কেউ বাগকে পছন্দ করি, কেউ বাগকে পছন্দ করি না। ওকে, সো বাগ মানে হচ্ছে ভুল। সো আমি ধরুন এখানে আমি লিখলাম যে গ্রেট টু হ্যাভ ইউ অল, সো এখানে আমি ইউ বানানটা ভুল করলাম। বা এটা হচ্ছে যখন আমরা কোড লিখবো, যেমন আমি এমন একটা কাজ করতে চাই, আমার কাছে দুইটা ভ্যারিয়েবল আছে, ভ্যারিয়েবল 1 এবং ভ্যারিয়েবল 2। হ্যাঁ, তারপরে ভ্যারিয়েবল 3 তে আমরা কি করলাম, আমরা দুইটাকে যোগ করলাম। এই জিনিসগুলো আমি পরের টপিকে আরো ভালোভাবে দেখি, যে অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে কাজ করতেছি, জাস্ট আমি এখানে একটু হালকা পাতলা দেখাই দিই। ভ্যারিয়েবল দুইটা যোগ করি, দুইটা যোগ করে এটা যদি আমি এখন রান করি,
রানটা করলে দেখা যাবে যে ভ্যারিয়েবল 3 তে দুইটা গার্বেজ ভ্যালু চলে আসবে। তো আমার এখন জানা দরকার যে গার্বেজ ভ্যালুগুলো কেন আসলো। আমি তো ঠিকঠাক মতো যোগ করছিলাম, ভ্যারিয়েবল 3 তে তো ভ্যারিয়েবল 1 ভ্যারিয়েবল 2 দুইটাই ঠিকঠাক মতো যোগ হওয়া উচিত, কেন গার্বেজ ভ্যালু আসলো? তাহলে আমি একটা কাজ করবো, ভ্যারিয়েবল 1 এবং ভ্যারিয়েবল 2 এর ভ্যালুগুলা প্রিন্ট করে দেবো কনসোলে। কনসোল ডট লগে ভ্যারিয়েবল 1 কে প্রিন্ট করবো এবং কনসোল ডট লগে ভ্যারিয়েবল 2 কে প্রিন্ট করবো। প্রিন্ট করে আমরা যদি পরবর্তী দেখি যে আমরা যদি কনসোলে গিয়ে দেখি কি অবস্থা। কোনো ইনিশিয়াল করা হয় নাই তো ভাই কোনো মান? হ্যাঁ কোনো মান দেওয়া হয় নাই তো ভাই 1 2 এর? হ্যাঁ হ্যাঁ, কোনো মান দেওয়া হয় না, এই জন্য এখানে এটা আসতেছে না। তো আমরা যদি এখন মান দেই, কোন একটা মান দেই, এখানে ভ্যারিয়েবল 1 এর একটা মান দিয়ে দিই, ভ্যারিয়েবল 1 এর মান দিলাম 10, ভ্যারিয়েবল 2 এর মান দিলাম হচ্ছে 20। ওকে, 20 দিয়ে আমরা যদি সেভ করি তো আশা করি 10 এবং 20 এই দুটো চলে আসা উচিত। কনসোল ডট লগে, হ্যাঁ এই যে 10 20, ঠিক আছে। সো কখনো যদি এমন হয় যে আমি আসতেছে 30, কেন 30 আসতেছে আমি তো বুঝার ট্রাই করছি, তাহলে সমস্যাটা কোথায়? আমি চাইতেছি দুইটা যোগ করে 40 আসুক, কিন্তু আসতেছে 30, ভ্যারিয়েবল 3 কে প্রিন্ট করলে আসতেছে 30। তাহলে এই জিনিসটা ডিবাগিং করতে গিয়ে আমি কি করব, যাদেরকে যোগ করতেছি তাদের ভ্যালুগুলো একটু প্রিন্ট করে দেখি তো কি অবস্থা। তাহলে ভ্যারিয়েবল 1 ভ্যারিয়েবল 2 দুজনকে প্রিন্ট করে দেখলাম। প্রিন্ট করার পরে বুঝতে পারলাম, ও আচ্ছা আমি তো এই জায়গায় এটাকে 10 দিয়েছিলাম, এই জায়গায় 20 দিয়েছিলাম, এই কারণে দুজনের যোগফলটা 30 আসে। তো আমি একদম সহজভাবে বললাম আর কি, এত সহজভাবে কাউকে কখনো এগুলো চেক করতে হয় না, চেকগুলো আরেকটু বেশি জটিল হয় আর কি, একটুখানি কমপ্লেক্স। আমি একেবারে সহজে বোঝানোর জন্য এই এক্সাম্পলটা ইউজ করলাম ডিবাগিং এ। ঠিক আছে, নেক্সট টপিকে আমরা তাহলে চলে আসি। আমরা সেকেন্ড যে পার্টটা সেটা হচ্ছে কিভাবে একটা আউটপুট প্রিন্ট করতে, সেটা দেখলাম। এখন আমরা দেখবো যে কিভাবে আমরা আমাদের এই জাভাস্ক্রিপ্ট কোডগুলোকে আমাদের এইচটিএমএল এর ভিতরে অ্যাড করতে পারি। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা এখন দেখবো যে কিভাবে আমরা এইচটিএমএল এর ভিতরে এই কোডটাকে অ্যাড করতে পারি। তো এই জিনিসটাও 3 ভাবে করা যায় টোটাল। তো একটা পার্ট হচ্ছে আমরা ডিরেক্টলি একটা ট্যাগ ইউজ করে করে ফেলতে পারি, স্ক্রিপ্ট ট্যাগ। এই পার্টটা আমি অলরেডি আপনাদের দেখাই ফেলছি, যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমি জাস্ট পুরোটা লিখে দিব, পুরোটা জিনিস স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখে দিব, এটা সুন্দর মতো কাজ করবে। আর এখানে আমাদের যদি অন্যান্য এলিমেন্ট থাকে, ধরুন আমি একটা বাটন আনতে চাই, তো আপনারা সবাই বাটনের সাথে পরিচিত আশা করি। ধরুন একটা বাটন, বাটনের নাম হচ্ছে প্রেস বা ক্লিক মি। একটা বাটন আছে, উপরে একটা বাটন আর নিচে আছে কিছু স্ক্রিপ্টের কথাবার্তা। আর এই জিনিসগুলোকে আমি একটু ক্লিন পরিষ্কার করার জন্য আমি যেগুলা আগের টপিকে দেখাচ্ছিলাম ওগুলো একটু সরাই দিচ্ছি। ওকে, সো আমার একদম সিম্পল একটা ইয়ে আছে, এইচটিএমএল কোড আছে, জাস্ট একটা ডকুমেন্টে একটা লাইন লিখতেছি। আচ্ছা ঠিক আছে, ওগুলো থাকুক, সমস্যা নাই, থাকুক, পুরোটা একদম সুন্দর একটা এইচটিএমএল কোড এর মতোই কাজ করুক বা জাভাস্ক্রিপ্ট কোডের মতো কাজ করুক। সো এটাকে যদি আমি এখন সেভ করি, সেভ করার পরে আমাদের এখানে যাই, কি অবস্থা ইয়ে করলাম, যে ক্লিক মি চলে আসছে, আমাদের বাটনটা চলে আসছে। বাটনের পরে আমি জাভাস্ক্রিপ্ট দিয়ে ডকুমেন্টে একটা জিনিস রাইট করছিলাম, সেটাও চলে আসছে, এইগুলো চলে আসছে। ঠিক আছে, সো এই পার্টটা আমরা অলরেডি দেখে ফেলছি, এই পার্টের মাধ্যমে কিভাবে জাভাস্ক্রিপ্ট কোড লিখতে হয় এটা আমরা দেখে ফেলছি। এখন আমরা দেখবো যে আমরা চাই যে এই স্ক্রিপ্ট গুলা বা জাভাস্ক্রিপ্ট কোড গুলা যাতে আমাদের এইচটিএমএল এর ভিতরে না থাকুক, আমি চাই যে এটা বাইরে থেকে আসুক। বাইরে আমি অন্য একটা ফাইলে সুন্দর মতো সবকিছু লিখে রাখবো, এটার ভিতরে এসে জাস্ট আমি এগুলোকে অ্যাড করতে থাকবো। ঠিক আছে, তো সেটা জন্য করার জন্য যেটা করতে হবে, এই যে demo.html যেখানে আছে, আমি একটা কাজ করি, আমি আরেকটা ফাইল ক্রিয়েট করে ফেলি যেটার নাম হচ্ছে demo2.html, যেখানে আমি এই সেম কাজটাই করব, কিন্তু স্ক্রিপ্টটাকে ভিন্নভাবে অ্যাড করব বা লিঙ্কিং এর মাধ্যমে এটাকে অ্যাড করব। ঠিক আছে, সো demo2 তে আমি জাস্ট পুরোটাকে কপি করে পেস্ট করে নিয়ে আসছি, এবং এখানে যেই স্ক্রিপ্টের কোডগুলো আছে এটাকে আমরা জাস্ট একটু অন্যভাবে আনবো। তো অন্যভাবে আনবো কিভাবে, আমরা স্ক্রিপ্টের কোডটাকে একটা ডিফারেন্ট ফাইলে নিয়ে যাবো। তো আমরা ফার্স্টে যেটা করবো, এখানে গিয়ে একটা নতুন ফাইল, যে ক্যালকুলেটরে এসে নতুন ফাইল ক্লিক করব। ফাইলের নাম কি দিতে পারি, আমরা ইচ্ছা মতো কিছু একটা দিতে পারি। তো আমি এখানে কি লিখছিলাম, আউটপুটের জিনিসপাতি দেখেন। ঠিক আছে, তাহলে ফাইলের নাম দিলাম output.js। .js কেন লিখতেছি, কারণ এটা জাভাস্ক্রিপ্ট ফাইল হবে এটা একটা। ঠিক আছে, এই জন্য output.js। ওকে, output.js লিখে ফেললাম। এরপরে আমাদের কাজ কি হবে, এই যে এই স্ক্রিপ্টের ভিতরে যা কিছু লিখছি এগুলো আর এখানে লিখবো না, এগুলো আমরা এখান থেকে কাট করে ফেলবো, এখানে আর দরকার নেই। এগুলো আমরা সরাই নিয়ে আসবো হচ্ছে output.js। ঠিক আছে, এখানে আমরা পুরোটাকে নিয়ে আসলাম, আর এখানে ইনডেন্টেশনটা আমরা ঠিক করে অবশ্যই রাখবো।
ঠিক আছে, আপনারা যখনই কোড করবেন অবশ্যই চেষ্টা করবেন এটাকে ইনডেন্ট করার জন্য। আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং অ্যাসাইনমেন্ট কোডগুলোতেও আপনারা একটা তো ব্যাপার এমন থাকে যে আমি যে ডিজায়ার্ড আউটপুটটা চাইতেছি সেই আউটপুটটাও যাতে ঠিকঠাক মতো আসে, এটা তো একটা ব্যাপার থাকে। বাট এই ইনডেন্টেশনের ব্যাপারগুলা বা কমেন্ট করে করে লিখে দেওয়া যে এখানে আমি এই কাজগুলো করতেছি, এই জিনিসগুলো মেনটেন করেন, এটার উপরও এক্সট্রা মার্ক থাকবে। ওকে, তো ডেমো 2 তে আমি স্ক্রিপ্টের ভিতরে আমি কিছু আর রাখবো না, আমি এটাকে নিয়ে যাবো বাইরে এবং এটা আপনারা ঠিকঠাক মতো দেখতে পারো জন্য আমি এটাকে স্প্লিট করে ফেলি, স্প্লিট রাইট। ওকে, সো দুইটা ফাইল আছে আমার কাছে এখানে, demo2.html, এটা স্ক্রিপ্টের ভিতরে যা কিছু লিখছিলাম ওইটার এখানে নাই, চলে আসছে এটা output.js এ এখানে। ঠিক আছে, তো লাস্ট আমাকে যেটা করতে হবে এটাকে এখানে লিংক করে দিতে হবে। সো এই লিংকটা আমরা কিভাবে করি, জাস্ট এখানে যে স্ক্রিপ্টটা আমরা লিখতেছি এটা পরে সোর্স, src সোর্স দিয়ে আমি বলে দেবো যে এটা সোর্সটা কোত্থেকে আসতেছে। তো এটা আসতেছে কোত্থেকে, এই যে আমার এখানে output.js নরমালি এরকম সাজেশন চলে আসে আমাদের ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করলে, বাট স্যার যদি আমি হ্যাঁ বলুন। আপনি এই যে একই একই ডিসপ্লেতে HTML আর জাভাস্ক্রিপ্ট এই সিস্টেমটা কিভাবে করলেন যদি আচ্ছা আচ্ছা, বলতেন। এটা এটা আমি করছি কিভাবে, এটা আমি হচ্ছে আমি আরেকবার দেখাই তাহলে। এই যে এখানে যে জিনিস আমি আনতে চাইতেছি ওটার উপরে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে এই যে এখানে স্প্লিট রাইট, জি হ্যাঁ স্যার। এটা ক্লিক করলে আমি স্প্লিট রাইট দিলে রাইটে যাবে, ডাউন দিলে ডাউনে আসবে, আপ দিলে আপে যাবে, সবগুলো আছে। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা গ্রেট, ওয়েলকাম। ওকে, তো স্প্লিট রাইট দিয়ে আমি রাইটে নিয়ে আসলাম, এরপরে এখানে বাকি যা আছে। ওকে, সো এখানে আমি যেটা দেখতেছি ডেমো 2টা। হ্যাঁ, সো আমরা যেটা দেখতেছিলাম যে এটাকে আমরা কিভাবে লিংক করবো, যে এই আউটপুট ফাইলটাকে আমরা এখানে কিভাবে লিংক করবো। তো লিংকটা একেবারে সোজা, আমরা যে স্ক্রিপ্ট একটা খুলছিলাম ওটা থাকবে, ওটার ভিতরে যা সোর্স, এর ভিতরে আমি বলে দিব যে এটার ভিতরে এটা কোন ফাইল থেকে আসতেছে। ফাইলটার নাম হচ্ছে output.js, তো এটাকে আমরা লিখবো হচ্ছে output.js, এইটুকু লিখবো, বাস বাকি কাজ অটোমেটিকলি হয়ে যাবে। তো output.js এর ভিতরে যা কিছু করছিল ওটা আমাদের এই স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে অ্যাড হয়ে গেছে। সেটাকে যদি আমরা এখন ওপেন উইথ লাইভ সার্ভার দেই, এই যে নতুন একটা ট্যাব ওপেন হয়েছে, এই যে এখানে আমাদের ক্লিক মি চলে আসছে, ওকে দেওয়ার পর পরে সাথে সাথে এখানে আমাদের document.write-এ যা লিখছিলাম সেটা চলে আসবে। আর এখানে আমাদের কনসোলও ছিল, কনসোলের ব্যাপারটা আমরা দেখবো, যে ওকে দিলাম চলে আসছে, ইন্সপেক্ট দিলাম, ইন্সপেক্টে কনসোলের ভিতরে আমাদের ওই জিনিসগুলো চলে আসছে। ঠিক আছে, এটা কিন্তু ডিফারেন্ট ফাইল, ডেমো 2 থেকে করা হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ডেমো 1 এর এটা হচ্ছে ডেমো 2 এরটা, তো ডেমো 2 এরটা কিন্তু সেম রেজাল্ট দিতেছে, কিন্তু লিখছি ভিন্নভাবে, লিখছি হচ্ছে অন্য একটা ফাইলে নিয়ে স্ক্রিপ্টগুলো লিখে দেন এটাকে অ্যাড করছে। তো এটা আছে দুইটা ওয়ে, প্রথম ওয়ে, দ্বিতীয় ওয়ে আমাদের স্ক্রিপ্ট একটা অ্যাড করে। ওকে, কনসোলে ওই যে লাইভ রিলোড এনেবল ওই লেখাটা আসবে কই থেকে? লাইভ রিলোড এনেবল, এটার কাজটা হচ্ছে আমি যদি এখানে কিছু একটা যে লাইভ রিলোড এনেবলড, এটা অর্থ হচ্ছে আমি যদি এখানে কোনো একটা চেঞ্জ করি সাথে সাথে চেঞ্জটা ওইখানে দেখাবে। যেমন আমি এখানে 30 লিখে দেই, ভ্যারিয়েবল ছেড়ে ভ্যালু 30 লিখে এখানে জাস্ট সেভ করে দেই, এই জিনিসটা সাথে সাথে ওখানে এই যে ওকে দেওয়ার সাথে সাথেই চলে আসবে। একটু টাইম নিতেছে। আচ্ছা, এটাও আসে না, এটাও আসে না, অনেক সময় এটা একটু টাইম নেয়, এটাও আসে না, এটাও আসে না। আচ্ছা, এটাকে আমরা রিলোড দেই এখান থেকে। Great to have you all. এটা একটু সময় দিতে হবে, একটু সময় দিলে দেন এটা আসবে। আসার পর আমরা দেখতে পাবো যে এটা কোথা আসছে, এবং আমরা যদি একটু ভালো মতো খেয়াল করি যে এটা কোন জায়গা থেকে আসছে, output.js এর 8 নাম্বার লাইন। সো কনসোলের এই জিনিসটা খুবই কাজের, আপনারা যখন এইভাবে প্রিন্ট দিয়ে দিয়ে আগাবেন আপনাদের এই জায়গাটাতে ট্র্যাকটা রাখতে পারবেন যে কোন জায়গা থেকে এটা আসছে, মানে এই আউটপুটটা কোথা থেকে আসছে। আমাদের output.js এর 7 নাম্বার লাইন থেকে 10 আসছে। আমরা যদি এখানে যাই, output.js এর 7 নাম্বার লাইন থেকে ভ্যারিয়েবল 1 এটা চলে আসে। তো আমার এখানে এটা লোড, এটা মাত্র লোড হয়েছে। ঠিক আছে, যে এখন যদি কনসোলে যাই, যে 30, ঠিক আছে, সাথে সাথে এটা লোড হয়ে 30 চলে আসবে, এই কারণে ওই লাইভ রিলোড এনেবলড ওই কথাটা আসছে। জি ভাইয়া। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাহলে লাস্ট পার্টটা আমি এখন দেখাই। লাস্ট পার্টটা হচ্ছে আমরা অনেক সময় এই যে এখানে আমাদের যে এলিমেন্ট গুলো থাকে, HTML এর যে এলিমেন্টটা, তো আমরা তো একটা জিনিস দেখলাম যে HTML এর সাথে আমরা স্ক্রিপ্ট না লিখে HTML এর একেবারে নিচে যে বডির একদম লাস্টে গিয়ে একটা স্ক্রিপ্ট ট্যাগ ওপেন করে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট গুলো লিখতেছি। এটা তো একটা ওয়ে দেখাইলাম। আরেকটা ওয়ে হচ্ছে আমরা এমন করতে পারি, আমরা যখন একটা এলিমেন্ট কে লিখতেছি আমরা ওই এলিমেন্টের এগেইনস্ট একটা ইভেন্ট দিয়ে দিব। ইভেন্ট মানে হচ্ছে কোন একটা ঘটনা ঘটা, যেমন আমি যদি বাটনে ক্লিক করি এমন হতে পারে যে বাটনটার সাথে সাথে বলে দিবে হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো নাহিয়ান বা হ্যালো স্টুডেন্ট, এই টাইপের কথা। মানে এই যে সে সাথে সাথে একটা রেসপন্স দিতেছে,
এটাকে আমরা বলি একটা ইভেন্ট। তো আমরা এখানে একটা ইভেন্ট হ্যান্ডলার রাখতে পারি বা একটা ইভেন্ট যোগ করতে পারি অন ক্লিক। তার মানে যখনই বাটনে ক্লিক করা হবে কিছু একটা হবে। ঠিক আছে, তো অন ক্লিকে আমরা একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট, আর এটা ভিতরে দিয়ে দেবো হচ্ছে বাটন ক্লিক। আচ্ছা, এখন যেহেতু আউটপুটটা আমাদের দরকার না, আমি এটাকে ক্লোজ করে দেই, এটা এখন আমাদের দরকার নেই। আমি জাস্ট ওকে ডকুমেন্ট ডট রাইট, এটার ভিতরে আমরা কি রাইট করতে চাই, এখানে আমি কি লিখতে পারি, বাটন প্রেসড, এটা এই কথা লিখে দিই, বাটন প্রেসড। ওকে, সো এই কথাটা লেখার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে এই অন ক্লিকের মধ্যে আমরা বলবো যে এটা কেন, মানে কার মাধ্যমে হইতেছে। এই অন ক্লিকের জায়গায় আরো অনেক কিছু হতে পারে, অন হোভার মাউস বা অন মাউস, এই টাইপের অনেক কিছু আছে। তো সবকিছু মনে রাখা যায় না আর কি, এটা আমরা সামনে ক্লাসে আস্তে আস্তে দেখবো যে সবকিছু কিভাবে আমরা কোনটা ইউজ করতে পারি। আমি আজকে ইন্ট্রোডাক্টরি দেখাইতেছি যে কিভাবে এই জিনিসটা কাজ করতে পারে। তো অন ক্লিকের মধ্যে আমরা একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখতেছি, ডকুমেন্ট ডট রাইট, রাইটের ভিতরে বাটন প্রেসড এবং লাস্টে একটা সেমিকোলন, যেহেতু এটা জাভাস্ক্রিপ্টের একটা লাইন, এটার পরে একটা সেমিকোলন দিয়ে দিলাম। ঠিক আছে, তো এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করছি ডাবল কোলন দিয়ে। হ্যাঁ, তো ভিতরে যখন আমরা কোনো কিছু লিখি ওটাও কিন্তু আমাদের ইচ্ছা করে ডাবল কোলন দিয়ে লিখে দিই। এভাবে বাটন প্রেস দিয়ে শুরু করলাম, এখানে বাটন প্রেসটা শেষ করলাম, ডাবল কোলন দিয়ে শেষ করলাম। বাট এই জিনিসটা এখানে করলে যেটা সুবিধা, মানে যেটা কনফিউশন ক্রিয়েট হবে, সেটা হচ্ছে ও মনে করবে কি এই ডাবল ক্লিকের এখান থেকে শুরু করে এখান পর্যন্ত একটা জিনিস, দেন বাকিটা হচ্ছে অন্য জিনিস, দেন এখান থেকে শুরু করে এটা আরেকটা জিনিস। ঠিক আছে, আমরা যেটা বুঝতে চাই ওইটা ঠিক উল্টাটাই সে বুঝবে ডাবল কোলন বারবার ইউজ করলে। সো এই কনফিউশনটা সরানো যায় কিভাবে, আমরা ডাবল কোলন ইউজ না করে সিঙ্গেল কোলন ইউজ করব। ঠিক আছে, এখানে সিঙ্গেল কোলন ইউজ করব। জাভাস্ক্রিপ্টে ডাবল কোলন এবং সিঙ্গেল কোলনের মিনিংটা একেবারেই সেম। তো আমরা কখন ডাবল কোলন কখন সিঙ্গেল কোলন ইউজ করব, আমরা হচ্ছে এই টাইপের কেসগুলোতে ডাবল কোলন সিঙ্গেল কোলন ইউজ করবো, যাতে কনফিউশনটা এড়ানো যায়। সো সবসময় যে ভিতরে সিঙ্গেল বাইরে ডাবল দিতে হবে এমন কোনো কথা নেই, আমরা চাইলে বাইরে সিঙ্গেল এবং ভিতরে ডাবল সেটাও দিতে পারবো। আচ্ছা, ডাবল ডাবল শুরু ডাবল শেষ আর বাইরে হচ্ছে সিঙ্গেল। আলটিমেটলি সেম কাজই করবে আর কি, পুরোটা মিলে এই টোটালটা হচ্ছে আমাদের একটা জাভাস্ক্রিপ্ট কোড। এবং জাভাস্ক্রিপ্ট কোডটা কখন কাজ করবে, যখন আমি এই বাটনে একটা ক্লিক দিব। ওকে, সো এটাকে আমরা সেভ করে ফেললাম। সেভ করে আমাদের এখানে চলে আসি, ওকে দিলাম, সবকিছু চলে আসছে। তো আমরা যেটা জানতে চাইছি সেটা হচ্ছে ক্লিক মি, এটাতে ক্লিক করার সাথে সাথে এই লেখাটা সরে আমাদের এখানে যে কথা লেখা ছিল, এখানে কি লেখা ছিল দেখি, বাটন প্রেস, বাটন প্রেস কথাটা চলে আসবে। তো ক্লিক করলাম, বাটন প্রেস কথাটা চলে আসছে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ওই ব্যাপারটা যে কি বলে এটাকে, আমরা কোন একটা কাজ এখানে করতে চাইছি সেই জিনিসটা। তো ডকুমেন্টেড রাইটের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যখনই আমরা ডকুমেন্টেড রাইট লিখি ও কি করে পুরো ডকুমেন্টটাকে রিলোড করে। রিলোড করলে যেটা হয়, ডকুমেন্টে যদি আগে থেকে কিছু থাকে, আগে থেকে কিছু বাটন কিছু ইমেজ এগুলো কিছু থাকে, সবকিছু সরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই জিনিসটা আমরা এখানে দেখতে পাইছি যে আমি যখনই বাটনটাকে প্রেস করতেছি, আমার বাটনটা তো চলে যাইতেছি, বাটনের সাথে এটাও চলে যেতেছে, বাকি সবই চলে যেতেছে, শুধুমাত্র যে কথাটা আমি লিখছি ওই কথাটাই জাস্ট এখানে চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে রিফ্রেশ হয়ে পুরোটা জিনিস চলে আসছে। তো এটাও আরেকটা কারণ আমাদের কনসোলটা ইউজ করার, কনসোল ডট লগটা ইউজ করার। তো আমরা যদি এখানে বাটন প্রেস ইউজ না করে কনসোল ডট লগটা ইউজ করতাম, তাহলে আর এই ঝামেলাটা হইতো না। কনসোল ডট লগ বাটন প্রেস। ওকে, এটা আমরা সেভ করলাম, ওকে দিলাম। এটা মাঝে মাঝে টাইম নেয়, আমি যদি এখানে দিয়ে একটু হ্যাঁ আসে। তো এখানে ক্লিক দেওয়ার পরে এখানে কিছু কোনো চেঞ্জ আসে নাই। হ্যাঁ, কনসোল ডট লগ আর ওই কাজটা করে না, পুরোটাকে লোড করার যে কাজটা ওটা করে না। তো এখানে কোনো চেঞ্জ আসে না, কিন্তু আমাদের কনসোলে বাটন প্রেস কথাটা চলে আসছে। যতবারই আমি ক্লিক করবো যে বাটন প্রেস 1 2 3 ততবার এই জিনিসটা আসছে, ততবার এই জিনিসটা লেখা হয়েছে, এটা মানে হচ্ছে এটা। ঠিক আছে, তো আমরা হচ্ছে তিনটা জিনিস শিখে ফেললাম যে কিভাবে আমরা স্ক্রিপ্ট অ্যাড করতে পারি। হ্যাঁ, এখন আমি একটু কোশ্চেন নিব, বলেন তো আপনাদের কোশ্চেনগুলো। জি স্যার, আমি বলতেছিলাম যে ডকুমেন্ট ডট রাইটটা যদি বাটন প্রেস তো একবার লিখলেন, আবার যদি লেখা হইতো তাইলে কি ওইটাও সরে যাইতো? বাটন প্রেসড, হ্যাঁ আবার যদি লেখা হতো তাহলে ওইটাও সরে যেত। যেমন দেখি তো আমি কিভাবে দেখাই, এই জিনিসটা দেখানোটা একটু টাফ হবে, কারণ এখানে যেটা হয় সাথে সাথে স্ক্রিপ্টটা লোড হয়ে যায়। তো স্ক্রিপ্ট লোড হলে এই স্ক্রিপ্টের ভিতরে যেই ডকুমেন্ট রাইটটা আছে এটা চলে আসে।
এবং এটার ভিতরে এগুলো সব চলে আসে। দেন আমি এই বাটনটাকে প্রেস করলে এটার ভিতরে যে ডকুমেন্ট ডট রাইটটা সেটা চলে আসছিল, যেটা আমি কিভাবে দেখাতে পারতাম, এরপরে হয়তো আরেকটা ডকুমেন্ট ডট রাইট থাকলে ওটা হয়তো চলে আসতো, বাট ওইটা এই মুহূর্তে এখানে দেখানোটা একটু টাফ, কারণ পুরোটা রিলোড হয়ে যেত, তাই ওটা থাকবে না। বুঝতে পারছেন? একেবারে পুরোটা রিলোড হয়ে যাওয়াতে স্যার এরপরে যদি আমি আরো এলিমেন্ট লিখে, যেমন এখানে যদি রাইটার ডকুমেন্ট ডট রাইট লিখতে যাই, এটা তো এখানে মানে এটা তো আউটপুট আর কি, এই যে এখানে লেখাই ছিল, তো ওটা ওভাবে আসবে না, আমরা যেটা চাইছি ওটা আসবে না, কারণ হচ্ছে এটা শুরুতে লোড হয়, দেন আমাদের বাটনটা থাকে, বাটনে ক্লিক করা থাকে না, ক্লিকটা করলেই এই ডকুমেন্ট ডট রাইটটা আবার আসে, এই ডকুমেন্ট ডট রাইটটা আবার আসলে যেটা হয়, আবার পুরোটাকে লোড করে, পুরোটাকে লোড করতে গেলে যেটা হয়, আগে যা কিছু ছিল সব চলে যায়, জাস্ট ওই এটার ভিতরে যে কথা লিখছিলাম সেটা থাকে। সো ওইটাকে দেখানো একটু টাফ হবে আর কি, এটা পরে আরেকবার করে এটা দেখানো টাফ হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু চ্যাট বক্সে যাই, দেখি আর কি কি কোশ্চেন আছে। এইটা ডিবাগিং এর কোন কাজটা করতেছে? আচ্ছা, ডিবাগিং এর কোন কাজ বলতে আসলে ব্যাপারটা আসলে এভাবে বলা যায় না, ডিবাগিং এর কোন কাজ। ডিবাগিং জিনিসটাই হচ্ছে একটা কাজ, মানে ব্যাপারটা হচ্ছে ডিবাগিং করে আমি একটা বাগ খুঁজে বের করবো, একটা ভুল খুঁজে বের করতেছি। সো ভুল করার সময় আমি বিভিন্ন এই জায়গায় আমি যে মানটা চাই ওটা কি আসতেছে কিনা আদৌ, সো ওই প্রিন্ট দিয়ে দিয়ে যখন দেখতে যাব ওটাকে আমরা বলি হচ্ছে ডিবাগিং। আচ্ছা, পুরা রিলোড না হওয়া পাবিহা। আচ্ছা, এরপর উপরে একটু দেখি টুল পিট, ব্রাউজারের কনসোল লগের স্ট্রিংটা আসতেছে না। হ্যাঁ, কনসোল লগের স্ট্রিংটা একটু টাইম নিয়ে আসে আর কি মাঝে মাঝে। আচ্ছা, এখানে বাটন প্রেসড কনসোলে রাখার রিজন কি? ওই যে ওই রিজনটাই, যেটা হচ্ছে পুরোটা রিলোড করে ফেলে। সেম কোশ্চেন। আচ্ছা স্যার, ইউজারকে আমার ইনস্ট্যান্ট কোনো অ্যালার্ট দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে অ্যালার্ট তৈরি করার জন্য কি করতে হবে? মানে রিফ্রেশ ছাড়া অটো অ্যালার্ট দেখাবে ইউজারকে। আচ্ছা, তাহলে অটো অ্যালার্ট যদি দেখাতে চাই, এটা আমি দেখা ফেলি, ধরুন আমি এখানে ক্লিক করলে একটা অ্যালার্ট দিব, হ্যাঁ, কোনো একটা জায়গায় ক্লিক করলে একটা অ্যালার্ট, সো এটা আমরা এখানে লিখে দিতে পারি যে কেউ যদি ওই বাটনে ক্লিক করে তাহলে ওকে আমি বলে দিব যে তুমি এই বাটনে ক্লিক করছো, বাটন প্রেসড। এটা আমি সেভ করে ফেললাম। প্রথম যে অ্যালার্টটা ছিল ওটা তো আসতেছে বারবার, এটা আসুক, সমস্যা নাই, এটা একটু রিলোড হয়ে আমার বাটনটা আসুক, তারপরে দেখাই। ওকে, এটা মনে হয় এখানে গিয়ে আরেকবার ফেরত আসে মনে হচ্ছে। হ্যাঁ, সো এখন আমরা একটা অ্যালার্ট দিতে চাই ইউজারকে, যখনই ও এই বাটনটাকে ক্লিক করবে তখনই এখানটা অ্যালার্ট চলে আসবে যে তুমি এই বাটনটা ক্লিক করছো। ক্লিক করলাম, এই যে বাটন প্রেসড। যে ইউজারকে যদি কোনো একটা অ্যালার্ট দিতে চাই, আমরা একেবারে যে এলিমেন্টের এগেইনস্ট অ্যালার্টটা দিব ওই এলিমেন্টের সাথে আমরা এই অ্যালার্ট ফাংশনটাকে ইউজ করে ফেলি। যেমন এখানে বাটনের সাথে আমি অ্যালার্টটা দিতে চাইছি, এখানে সাথে সাথে আমি অ্যালার্টটা দিয়ে ফেলছি। আপনি যদি অন্য কোনো জায়গায় কোনটা ইমেজে ক্লিক করলে একটা অ্যালার্ট দিবেন, এই টাইপের কিছু করতে চান, তাহলে ওই জায়গায় গিয়ে এই অ্যালার্ট ফাংশনটা ইউজ করলেই হয়ে যাবে। ওকে, চ্যাটে যা কি ডকুমেন্ট রাইট কনসোল একসাথে ইউজ করা, হ্যাঁ এটা করা যাবে। আবার বলবেন প্লিজ ভাই, আমি জাভাস্ক্রিপ্ট কেন ইউজ করব? আমি জানি না জাভাস্ক্রিপ্ট ইউজ করবো এটাকে রেসপন্সিভ করার জন্য। যেমন আমি যদি এখানে জাভাস্ক্রিপ্টটা ইউজ না করতাম, যেমন আমি এই জিনিসটাকে সরাই দেই, যদি আমি এখান থেকে এইটুকু পার্ট যদি এখান থেকে সরাই দেই, সরাই দিয়ে সেভ করে দিলাম, এই জায়গায় এই বাটনের সাথে কোনো জাভাস্ক্রিপ্ট নাই। সো আমরা যদি এখানে যাই, যে এই বাটনটাকে ক্লিক করি, যতবারই ক্লিক করি না কেন কোনো চেঞ্জ আসবে না, কারণ এটার সাথে কোনো জাভাস্ক্রিপ্ট নেই, তো এটা কোনো রেসপন্সই করতেছে না। সো একটা রেসপন্স অ্যাড করার জন্য আমাকে জাভাস্ক্রিপ্টটা নিয়ে আসতে হবে, যে ক্লিক করতেছি কোনো রেসপন্স আসতেছে না। তো যেই মুহূর্তে গিয়ে আমি এই বাটনের সাথে আমার জাভাস্ক্রিপ্টটাকে অ্যাড করে দিব, এই যে এইটুকু অ্যাড করে সেভ করে দিলাম, এরপরে যখন আমরা এখানে ব্যাকে গেলাম, এখানে ক্লিক করলাম, এই যে রেসপন্স একটা আসতেছে। ওকে, তাহলে ভ্যারিয়েবলস ক্রিয়েট বেটার লেটাস করে দেওয়া। ভাইয়া, কনসোলে আমার কোনো আউটপুট দিচ্ছে না, এটার ক্ষেত্রে কি করতে পারি? কনসোল ডট লগ লিখলে আউটপুটটা চলে আসার কথা। হ্যাঁ, বাট আমার আসতেছে না। আচ্ছা, তা এইখানে কি কনসোলে গিয়ে দেখতেছেন এই জিনিসটা? হ্যাঁ, কনসোলে আমারও গিয়ে আসতেছে না। দেখতেছি, বাট কোনো ফাইল, কোনো আউটপুটই আসতেছে না। আচ্ছা, বুঝতেছি না আমি আসলে। আমি কি স্ক্রিনটা শেয়ার দিব? স্ক্রিনটা, আচ্ছা আপনি একটা কাজ করেন, এটা একটু আরেকবার ট্রাই করে দেখেন, আমার মনে হয় এটা চলে আসবে। যদি একেবারে না আসে তাহলে আমাকে একেবারে আপনার একটা প্রবলেম সলভিং ক্লাস হবে, ওইখানে স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন। ওকে। ঠিক আছে, লিংক আমার করাইছেন মনে হয় এটা নাকি আপনি ভাই, ওটা একটু দেখেন। হ্যাঁ ঠিক করে ফেলতে পারবেন। এটা হচ্ছে আমি যেভাবে দেখালাম, কনসোল ডট লগ একটা ভিতরে লিখলে এটা তার সাথে সাথে চলে আসে। তো আপনি যদি একবারই না পারেন তাহলে আমি পরে আপনাকে দেখা দিবেন একবারে।
ওকে, স্যার শেষ হবে কখন? আমি তো জানি না কখন শেষ হবে। দেয়ার দেয়া যাবে, হ্যাঁ ডকুমেন্ট রাইট কনসোলের সাথে ইউজ করা যাবে। বলুন প্লিজ স্যার কনসোল ইউজ করব। ডিবাগিং এ কোন কাজ? সেম কোশ্চেন, এটা আমি করছি, এই জন্য হ্যাঁ দিছে। ফাইন্ডিং দ্য বাগ এন্ড সলভিং ইট প্লিজ। অ্যালার্ট কখনো প্রয়োজন? হ্যাঁ অবশ্যই অ্যালার্ট প্রয়োজন হয়। আমি যদি কোনো একটা জায়গায় রিলোড করতে চাই, আমি কেউ একজন ফেসবুকে বসে আছে, আমি তাকে ফেসবুক থেকে ইউটিউবে পাঠিয়ে দিতেছি, এইসব জায়গায় একটা অ্যালার্ট রাখলে ভালো হয়। আর একটু ব্যাপারটা একটু স্প্যাম স্প্যাম মনে হয়, যে আমি হুটহাট করে একজনকে রিডাইরেক্ট করে দিলাম কিন্তু কোনো অ্যালার্ট করলাম না। ওকে, ডিবাগিং মানে কি? সি ইজ দ্য মাদার ল্যাঙ্গুয়েজ। ওকে, আমার মনে হয় সবার কোশ্চেন আমি দেখতে পাইছি। হ্যাঁ সবার কোশ্চেন দেখছি। করে বেটার না লেটাস করে বেটার। আচ্ছা, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো না, ভ্যারিয়েবল দিয়ে এবং লেটাস, এটা হচ্ছে পরের টপিকে আমাদের আছে, তো ওটা আমি পরের টপিকে গিয়ে আরো বিস্তারিত এক্সপ্লেন করবো। আচ্ছা, তাহলে এখানে আমরা আসি পরের টপিকটাতে। পরের টপিকটা হচ্ছে আমরা কিভাবে একটা ইনপুট নিতে পারি। তো ইনপুটটা নেয় একেবারে সোজা। আমরা যদি এখানে আসি, ধরুন আমার কাছে এই যে আউটপুটটা যে আছে, আমি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে ইউজারের কাছ থেকে আমি ইউজারের কোন একটা ইনফরমেশন নিতে চাই। আমি বলবো যে এন্টার ইউর নেম। ইউজারকে বলতে চাই যে এন্টার ইউর নেম। যখন ও এন্টার করবে তো ওয়েলকাম দিয়ে ওর নামটা প্রিন্ট করবে, দেন বলবে যে ওয়েলকাম, ধরুন নাম আসলে হচ্ছে নাহিয়ান, ওয়েলকাম নাহিয়ান টু আওয়ার জাভাস্ক্রিপ্ট ক্যারিয়ার, এই টাইপের কিছু একটা প্রিন্ট করবে। অথবা জাস্ট ওয়েলকাম নাহিয়ান এইটুকু প্রিন্ট করলো। সো আমি এইটুক পাথ সরাই দেই, অ্যালার্ট এগুলা আমি আপাতত সরাই দিই, এগুলো একটু দেখা ফেলছি। আর নিচের ভ্যারিয়েবল এগুলো দেখা ফেলছি, সরাই ফেলি, ঠিক আছে। সো আমরা যেটা করতে চাই, ইউজার কাছ থেকে একটা ইনপুট নিতে চাইতেছি। সো এখানে আমরা যেটা ইউজ করবো প্রম্পট। প্রম্পট দিয়ে এই ফাংশনটা ইউজ করলেই ও অটোমেটিক্যালি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে পারবে। ঠিক আছে, তো ইনপুট নেওয়ার আরো অনেক ওয়ে আছে। আমরা চাইলে এইচটিএমএল এর ভিতরেও অনেক সুন্দর করে ফিল্ড রেখে রেখে ইনপুট নিতে পারি, বাট ওই টাইপের ইনপুটগুলো নেওয়ার সময় আমাদের একই সাথে এইচটিএমএল এবং জাভাস্ক্রিপ্ট এই দুটাকে কম্বাইন করতে হবে। আর যদি এইচটিএমএল এর কোনো সাহায্য ছাড়া একেবারে জাস্ট জাভাস্ক্রিপ্ট দিয়ে ইনপুটটা নিতে চাই, তাহলে আমাদেরকে প্রম্পট এই জিনিসটা ইউজ করতে হবে। সো যদি প্রম্পটটা ইউজ করি, এটা দিয়েই আমরা একটা ইনপুট নিতে পারবো। তো আমি বললাম যে প্রম্পট দিয়ে যেটা আসতেছে ওটাকে আমরা একটা ভ্যারিয়েবলে সেভ করতেছি, ভ্যারিয়েবল নেম। হ্যাঁ, দিয়ে আমরা এটাকে ওয়েলকাম এটা কমা নেম। ঠিক আছে, কমা ইউজ করলে যেটা হবে, এটা ডিরেক্টলি এখানে চলে আসার কথা। আচ্ছা, এটা মনে হয় আসতেছে না, তাহলে আমি প্লাস ইউজ করি, ওয়েলকাম প্লাস নেম। ওয়েলকাম নেম ইউজ করার পরে আচ্ছা কোনো একটা কারণে এটা আসতেছে না, দেখি এটা কমা দিয়ে চলে আসার কথা, কেন এটা কেটে দিতেছে এটা আমি পরে দেখতেছি। যেটা দেখাই চাইতেছি এটা আমি এখানে সেভ করে ফেললাম, আর ডেমো 2 তে গিয়ে এটাকে আমরা সেভ করে ফেললাম। আমরা যদি এখানে আসি, এটা আবার রিলোড হয়েছে। এই যে এখানে একটা ইনপুট নেওয়ার জন্য প্রম্পট চলে আসছে। সো প্রম্পটের ভিতরে আমি আমার নামটা দিব। এখানে যদি আমি কিছু বলি নাই কি দিতে হবে, এটা ইউজার বোঝার কথা না যে কি দিতে হবে। তারপর আমি আপাতত জাস্ট আমার নামটা দিতেছি, নাহিয়ান উদ্দিন, ওকে দিলাম। এই যে ওয়েলকাম নাহিয়ান উদ্দিন, এটা চলে আসছে। হ্যাঁ, তো আমি যদি কোনো কিছু ভাবে প্রিন্ট করতে চাই, একটা স্ট্রিং তারপর একটা ভ্যারিয়েবল প্রিন্ট করতে চাই, তাহলে কমা কমা দিয়ে প্রিন্ট করে ফেলা যাবে। এই যে ওয়েলকাম কমা নেম, এটা কেন এখানে কেটে দিতেছে, কারণটা হচ্ছে এখানে এখনো ইয়েটা নেওয়া হয়নি, ইনপুটটা নেওয়া হয়নি, এই জন্য এটা কেটে দিতেছে। তো আমি তো জানি যে এখানে অ্যাকচুয়ালি ইনপুটটা নেওয়া হবে পরবর্তীতে, তো আমি অ্যাকচুয়ালি বুঝতেছি এখানে কাটাটা দরকার নেই। কমার জায়গায় যদি প্লাস দেই, হ্যাঁ, কমার জায়গায় প্লাস দিলেও এটা কাজ করবে, এটা কমার জায়গায় প্লাস দিলেও এটা কাজ করবে। আমি যদি এখানে আসি, নাহিয়ান ওকে দিলাম। ওকে, তো টাইম না একটুখানি, টাইমটাই নিতেছে, আমরা একটু বিএস করে গিয়ে আবার ব্যাক করি। ওয়েলকাম নাহিয়ান উদ্দিন, চলে আসছে। ঠিক আছে, সো দুইটা দুই ভাবে কাজ করে। হ্যাঁ, আমরা যখন একটা ফাংশন লিখি, আপনাদের পরবর্তী টপিকগুলোতে ফাংশনের ব্যাপারে আলোচনা করা হবে। ফাংশন লেখার সময় ভিতরে প্যারামিটার দেওয়া যায় যে আমি ফাংশনগুলো কি কি নিয়ে কাজ করবো ওটা বলে দিতে পারি। তো যখন আমি এখানে কমা দিয়ে দেই, তখন অ্যাকচুয়ালি ফাংশনের দুইটা প্যারামিটার পাস করা হয়। একটা প্যারামিটার হচ্ছে একটা স্ট্রিং টাইপের একটা ডিরেক্ট ভ্যালু, আর আরেকটা প্যারামিটার হচ্ছে একটা ভ্যারিয়েবল। এটা আপনারা যখন ফাংশনে ক্লাস করবেন, অথবা অলরেডি যারা সি প্লাস প্লাস অন্যান্য ল্যাঙ্গুয়েজে ফাংশন করে ফেলছেন তারা বুঝতে পারবেন, আর যারা সামনে গিয়ে ফাংশন করবেন তারা বুঝবেন। রিকার্সিভ ক্যারেক্টার ফাংশনের মতো? না 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 না, রিকার্সিভ ফাংশনের মতো না, এটা হচ্ছে ফাংশনের ভিতর প্যারামিটার দেওয়ার মতো। যেমন ফাংশনের ভিতর আমরা প্যারামিটার দিই না, যে আমরা HTML3 তে দেখছিলাম যে এখানে আমি ক্যালকুলেট এক্স
কাকে ক্যালকুলেট করব, এক্স কে ক্যালকুলেট করব। আর্গুমেন্ট এক্সটা আসলে কি, এক্সটা ছিল ক্যালকুলেটরের ভিতরে যে টোটাল এক্সপ্রেশনটা আমার আসছিল 7 + 8 × 2, টোটালটা হচ্ছে আমার এক্স। আর ক্যালকুলেট কাকে করব, এক্স কে করব। তো এটাকে বলা হচ্ছে প্যারামিটার। যেখানে আমি যদি হোভার করি যে প্যারামিটার এক্স, এখানে হচ্ছে সাজেশন দিয়ে দিচ্ছি প্যারামিটার এক্স, তো এগুলাকে বলা হচ্ছে প্যারামিটার। তো এখানে যখন আমি কমা দেই, ও মনে করে দুইটা প্যারামিটার দিছি, একটা হচ্ছে স্ট্রিং টাইপের একটা ভ্যালু, আর আরেকটা হচ্ছে একটা ভ্যারিয়েবল। আর আমরা যখন কমা না দিয়ে একটা প্লাস দেই, ও ধরনের এখানে একটাই মাত্র প্যারামিটার আছে, যেটা হচ্ছে একটা স্ট্রিং এর সাথে একটা নেমের যে ভ্যালু আছে দুইটা যোগফল। ওকে, সো ঠিক আছে, তো এটা আমরা নিয়ে আসলাম। আর লাস্ট একটা জিনিস যেটা দেখাতে চাই, ভাইয়া স্ট্রিং এর সাথে প্লাস দেওয়ার পরে যে ভেরিয়েবলটা দিচ্ছি, এটা দেওয়ার পরে আউটপুটে কোনো স্পেস আসতেছে না। যেরকম ওয়েলকাম প্লাস আমি ইনপুট যদি আমার নাম দিই, তো হ্যাঁ। ওয়েলকাম রিপন আসতেছে, কিন্তু মাঝখানে কোনো স্পেস আসতেছে না। হ্যাঁ হ্যাঁ, তো এটা কিভাবে ইয়ে করা যায়, এটা খুবই চালাকি করে করা যায়। ওয়েলকামের পরে যদি একটা স্পেস দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। এটা পরে যদি একটা স্পেস দিই তাহলেই আমাদের এই ইয়াটা ঝামেলাটা সলভ হয়ে যাবে। না নিয়ন ওয়েলকাম, এখানে এটা ওয়েলকাম, এটা মানে সেভ করে নেই, সেভ করি ওয়েলকাম স্পেস নেম। ওকে, এখানে যাই, এই যে স্পেসটা চলে আসছে। ঠিক আছে, ওইখানে একটা স্পেস এক্সট্রা দিয়ে দিলে এটা আমাদের সলভ হয়ে যাবে। ওকে, তো যেটা আমরা বলতে চাইতেছিলাম সেটা হচ্ছে আমরা একটা মেসেজ দিতে চাই যে তুমি কি টাইপের জিনিস ইনপুট দিবা, এন্টার ইওর নেম, এই টাইপের কথা। তো আমরা চাইলে এটাকে এখানে অ্যাড করে দেবো, এন্টার ইওর নেম। তো এখন ইউজাররা একটা মেসেজ পাবে, তো কি টাইপের জিনিস এন্টার ইওর নেম। তো এটা না দিলে হুটহাট করে একটা জিনিস আসলে আসলে কনফিউজ হয়ে যাবে এখানে কি দিতে হবে। এটা দিয়ে দিলে বুঝবে যে এখানে আমার কি দিতে হবে, একটা নাম দিতে হবে। নামটা দিয়ে দিই, এটা আমাদের এখানে গিয়ে একবার এখানে চলে আসবে। হ্যাঁ, সো ওয়েলকাম নাহিম চলে আসবে। ঠিক আছে, তো এটা হচ্ছে একদম সিম্পলি আমরা শিখে ফেললাম কিভাবে একটা ইনপুট নিতে হয়। ঠিক আছে, আমরা একটু কোশ্চেন নেই, দেখি ক্যান উই অ্যাপ্লাই সিএসএস অন অ্যালার্ট মেসেজ। না, অ্যালার্ট মেসেজে সিএসএস অ্যাপ্লাই করা যাবে না। সিএসএস অ্যাপ্লাই করা যাবে যেগুলো আমাদের এইচটিএমএল এর এলিমেন্ট, ওগুলোতে সিএসএস অ্যাপ্লাই করা যাবে। কিন্তু এই অ্যালার্টটা একেবারে জাভাস্ক্রিপ্ট থেকে আসে। তো এটা যে ব্রাউজার যে টাইপের হয় ওই টাইপের থিমে হয়। যেমন আমার ব্রাউজারের থিমটা কালো, কালো হয়ে আসছে। আপনার যদি কোনো সাদা রঙের ব্রাউজার হয় মনে হয় সাদা আসবে, এটা তো দেখেন। আমার মনে হচ্ছে ওই জায়গায় সাদা টাইপের থিম চলে আসবে, মানে এটা ব্রাউজারের উপর ডিপেন্ড করবে আর কি ওই অ্যালার্ট। ওকে, ঠিক আছে, একটা কোশ্চেন ছিল। তো এটা হয়ে গেলে আমরা পরের টপিকে চলে আসি, কিওয়ার্ডস, ডাটা টাইপস এন্ড ভ্যারিয়েবলস। এটা অ্যাকচুয়ালি আমাদের ডাটা টাইপস এন্ড ভ্যারিয়েবলস মডিউলের মধ্যে পড়ে, যেটা আমরা পরের ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাসে আমি জাস্ট একটুখানি ইন্ট্রোডাকশন দিয়ে দিই। ভাইয়া হ্যাঁ, ইনপুট এরার আকারে ছাড়া অন্য কোনো সিস্টেমে নেওয়ার এটা দেখা যাচ্ছে। ইনপুট অ্যালার্ট বা মানে অ্যালার্ট সিস্টেমে যে ইনপুট অ্যালার্ট না, দিছি এটা না, হচ্ছে প্রম্পট। হ্যাঁ কিন্তু ওরা যদি অ্যালার্ট আকারে আসছে না উপরে, হুম, প্রম্পট মানে অন্য কোনো সিস্টেমে নেওয়ার। হ্যাঁ, অন্য সিস্টেমে নেওয়ার ওয়ে আছে। এটার জন্য আমাদের এরকম জাভা এইচটিএমএল এর ইনপুট ফাইল ক্রিয়েট করতে হবে। যেমন এখানে আমরা এই যে এইচটিএমএল এর একটা ফর্ম ক্রিয়েট করে, এখানে অ্যাকচুয়ালি অনেক কোড লেখা আছে এবং এটা বেশ চিন্তা করে করে লিখে লিখে টেস্ট করে করে লেখা আছে। আমি একটুখানি দেখাই। এখানে একটা ইনপুট ফিল্ড আছে, টেক্সট বাটন। আচ্ছা, টাইপটা এখানে টেক্সট লেখা আছে, এটা যদি ইনপুট করে দিতাম, ওটা মেইন কথা হচ্ছে এইচটিএমএল থেকে আনতে হবে। এইচটিএমএল একটা ইনপুট, একটা বক্স আনবো। তো ওই বক্সটা কি করবে, ওইটার ভিতরে সিএসএস বা জাভাস্ক্রিপ্ট লিখে দিব। ওইটার ভিতরে এভাবে প্লেস একটু হোল্ডার ভিতরে। দেখায় দিলে বেটার হতো। আচ্ছা, এই মুহূর্তে তো এটা দেখাইতে গেলে আমাকে আসলে অনেক সময় নিতে হবে। মানে ওটার জন্য আমার এইচটিএমএল এর বেশ কিছু, আর আপনি একটা কাজ করেন, ওটা হচ্ছে আপনার এইচটিএমএল জাহিদ ভাই শিখেছেন না, জাহিদ ভাইকে দেখান। ওটা অ্যাকচুয়ালি এইচটিএমএল এর পার্টে পড়ে আর কি, ওই ইনপুট নেওয়াটা দেখাই দেবেন ইনশাআল্লাহ, জাহিদ স্যার দেখাই দেবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, সো এটা গেল। আর কিওয়ার্ডস, ডাটা টাইপস এন্ড ভ্যারিয়েবলস, একটা কোশ্চেন আছে। হ্যাঁ, ওইটাই অ্যানসারটা দিলাম। ঠিক আছে, সো এটার জন্য আমি একটু স্লাইডটা ইউজ করতে চাই। ওকে, সো আমাদের কিওয়ার্ডস, হ্যাঁ, অনেক ধরনের কিওয়ার্ডস আছে। যেমন জাভাস্ক্রিপ্টে আগে থেকে কিছু ওয়ার্ড থাকবে যেগুলার কিছু আগে থেকে মিনিং থাকবে। যেমন অ্যাবস্ট্রাক্ট একটা মিনিং, তারপর বুলিয়ানটা হচ্ছে একটা মিনিং। বুলিয়ান দিয়ে বোঝা যাচ্ছে এটা হয় ট্রু বুঝাবে অথবা ফলস বুঝাবে।
ব্রেক একটা মিনিং, ব্রেকের অর্থ হচ্ছে লুপ থেকে বের হয়ে যাবে। বাইট একটা মিনিং, বাইটের অর্থ হচ্ছে আমাদের ডাটা টাইপটা হচ্ছে একটা 4 বিট 8 বিট ডাটা টাইপটা 8 বিট নিয়ে তৈরি হবে। তো এই টাইপের বেশ কিছু ওয়ার্ড আছে, তো এগুলাকে আমরা বলেছি কিওয়ার্ডস। সো বেশ কিছু জিনিস আমাদের এই কোর্সের সাথে সাথে আমরা শিখে ফেলবো, অ্যাকচুয়ালি বেশিরভাগ জিনিসই শিখে ফেলবো কোর্সের সাথে সাথেই। আর যেগুলো শিখবো না ওইটা যখন আমরা ইন্ডাস্ট্রি থেকে ইউজ করতে যাব তখন আমাদের সামনে চলে আসবে। এর মধ্যে যে ডিফল্ট, তারপর হচ্ছে ডাবল, তারপর ফ্লোট, তারপরে এখানে হচ্ছে ইন্টিজার, ইন্টারফেস, এই জিনিসগুলো আমরা যখন আস্তে আস্তে দেখবো তখন আস্তে আস্তে শিখতে থাকবো। এখন যদি ধরে ধরে সবগুলো দেখা যাচ্ছে এগুলো এখন মাথায় থাকবে না, আর এগুলো এখন এভাবে মাথায় রাখতে হয় না, ওটা যখন যেটা লাগে তখন সেটা দেখা যায়। ওকে, সো এখানে আমরা যদি আসি, আমরা এখন দেখবো যে ডাটা টাইপ। তো আমাদের জাভাস্ক্রিপ্টে যত ধরনের ডাটা আছে আমরা 3টা ভাগে ভাগ করে ফেলি, সব ডাটাকে 3টা ভাগে ভাগ করে ফেলি। অ্যাকচুয়ালি 4টা ভাগে ভাগ করে ফেলি না, 3টা ভাগে ভাগ করি, ওই একটার মধ্যে আবার ইয়ে আছে। তো 3টা ভাগে ভাগ করি, একটাকে আমরা বলি নাম্বার। নাম্বারের ভিতরে যত ধরনের সংখ্যা, 10 আমাদের পজিটিভ সংখ্যা হতে পারে, 10 -100, 3.45 এটা হচ্ছে ইন্টিজার ছিল বা পূর্ণ সংখ্যা ছিল, এগুলো হচ্ছে দশমিক সংখ্যা। সো পূর্ণ সংখ্যা হতে পারে, দশমিক সংখ্যা হতে পারে, দশমিকের মধ্যেও পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, যা কিছু হোক না কেন সবই হচ্ছে নাম্বার। তো এটা হচ্ছে আমাদের একটা ডাটা টাইপ নাম্বার। দেন আরেকটা ডাটা টাইপ সেটা হচ্ছে স্ট্রিং। স্ট্রিং এর ভিতরে আমাদের স্ট্রিং দেখে আমরা বুঝবো কি হবে, স্ট্রিং এর এই পাশে অবশ্যই কোটেশন থাকবে, তো সেটা ডাবল কোট হতে পারে, সিঙ্গেল কোট হতে পারে, দুটো যে কোনোটা থাকলে আমরা বুঝবো যে সেটা একটা স্ট্রিং। এবং ভিতরে আমাদের লেটার বা এরকম ক্যারেক্টার, এখানে ওই যে 3.15 এটাও কিন্তু স্ট্রিং আকারে লেখা, এটা কিন্তু নাম্বার না। হ্যাঁ, হুট করে এটা দেখলে মনে হয় নাম্বার, বাট এটা কিন্তু দুই পাশে কোলন দেওয়া আছে, তার মানে এটা একটা স্ট্রিং। সো এরকম নাম্বারও থাকতে পারে, এরকম আমাদের লেটারও থাকতে পারে, আবার চাইলে লেটার নাম্বার দুইটা যোগফল থাকতে পারে, যেমন আমি যদি এখানে এভাবে লিখি AB10, দুইটা কম্বিনেশন থাকতে পারে, এই সবগুলোকে আমরা বলে যাচ্ছে স্ট্রিং। আর আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে বুলিয়ান। বুলিয়ানটার কাজটা হচ্ছে ট্রু অথবা ফলস, এই দুইটা জিনিসকে ধারণ করা। সো আমরা কম্পিউটার সায়েন্সে কি করি, সবসময় যুক্তি নিয়ে কাজ করি। তো একটা যুক্তি হতে পারে ট্রু মানে সত্য, অথবা একটা যুক্তি হতে পারে মিথ্যা। তো এই যুক্তির ভ্যালুটাকে আমরা যদি কোনো একটা জায়গায় সেভ করে রাখতে চাই, ওই ভ্যালুটা আমরা কিভাবে সেভ করি, যুক্তিটা যদি সত্য হয় তাহলে ট্রু আকারে সেভ করি, আর যদি মিথ্যা হয় তাহলে ফলস আকারে সেভ করি, ট্রু অথবা ফলস। তো এই 3 ধরনের ডাটা টাইপই আমাদের থাকে, একদম সিম্পল। আমরা যদি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখি, সি বা C++ বা জাভা, ওইখানে কিন্তু আরো নাম্বারটাকে ভেঙে ইন্টিজার, তারপর ফ্লোট, ডাবল, ওরকম আরো ইয়েতে নিয়ে আসে। আমাদের ইনিশিয়ালি নাম্বারটাকে আর অত ভাগ করা হয় না, কিন্তু সামনে গিয়ে আমরা একটু দেখবো যে কিভাবে আমরা চাইলে ওই ইন্টিজার, ফ্লোট ওগুলো ইউজ করতে পারি। বাট মেইন কথা হচ্ছে এটাই যে আমরা একেবারে 3টা ভাগে ভাগ করে ফেলবো, নাম্বার, স্ট্রিং এবং বুলিয়ান। ওকে, এখন আমরা দেখি যে একটা ভ্যারিয়েবল কিভাবে লিখবো এবং ভ্যারিয়েবলের ভিতরে আমরা ডাটা কিভাবে অ্যাসাইন করবো। তো ভ্যারিয়েবল লেখার ওইটা হচ্ছে var, লিখে a, লিখে ইকুয়াল দিয়ে 10। আমরা যদি 10 লিখি, আমাদের 10 ভ্যালুটা a তে চলে আসবে। আমরা যদি এভাবে লিখি তাহলে একটা স্ট্রিং চলে আসবে এখানে। আমরা যদি ট্রু লিখি আমাদের এখানে একটা c চলে আসবে। ঠিক আছে, এগুলো আমি কোডে আবার ভালো করে দেখাবো। আমি একটু দেখে নিই এই সাইডে আর কিছু আছে কিনা, না কিছু নাই। ঠিক আছে, সো কোডে চলে যাই। আমাদের ডেমো 2 ছিল না, ডেমো 3 তে চলে আসছি আমি এখন। demo3.html, ডেমো 3 লেখা উচিত ছিল, ঠিক আছে। ওকে, আর ডেমোতে আমার কিছু বেসিক কথাবার্তা লেখা আছে, ওগুলো আমি একটু কপি করে নিয়ে আসি। ওকে, সো এখানে আমি কোথায় যেন ছিলাম, হ্যাঁ, বাটন এখন আর দরকার নেই, তো কেটে দিলাম। আর স্ক্রিপ্টের ভিতরে এগুলাও কেটে দিলাম। হ্যাঁ, তো আমি এখানে দেখতে চাই যে বেসিক 3টা জিনিস, একটা হচ্ছে ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয় এবং এটার টাইপটা আমরা কিভাবে বুঝি। সো ভ্যারিয়েবল, এরপরে একটা নাম লিখবো আমরা a, লেখার পরে ইকুয়াল চিহ্ন দিয়ে আমরা এটার ভিতরে কিছু ভ্যালু অ্যাসাইন করব, 10। হ্যাঁ, এখন ভ্যালুগুলোকে যদি আমরা এভাবে লিখতাম 10, এটাও ঠিক আছে, এটাও একটা লাইন, এটাও একটা লাইন, এটা লাইনে কোনো কাজ নেই, জাস্ট একটা ভ্যালুকে লেখা হয়েছে। আবার আমি যদি এভাবে লিখি নাহিয়ান, ঠিক আছে, এটাও একটা লাইন, এই লাইনের ভিতরে জাস্ট একটা ভ্যালুকে লেখা হয়েছে এবং ভ্যালুটা হচ্ছে একটা স্ট্রিং টাইপ ভ্যালু, এটাও ঠিক আছে। আবার যদি এভাবে লিখি ট্রু, এটাও ঠিক আছে, এটা একটা লাইন, এই লাইনের ভিতরে ট্রুটাকে লেখা হয়েছে। বাট কথা হচ্ছে এই লাইনগুলোর কোনো আউটপুট আমরা দেখবো না আর কি, এটা জাস্ট এইভাবে লেখা হয়েছে। তো এখানে আমি জাস্ট ভ্যালুগুলো দেখাইলাম, এখন আমি দেখাবো যে ভ্যালুগুলোকে কিভাবে ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করতে পারি। তো প্রথম কথা হচ্ছে একটা ভ্যারিয়েবল কিভাবে লিখতে হয় সেটা দেখতে হবে। একটা ভ্যারিয়েবল লেখার সময় আমরা এটার নামটা যেটা দিব, নামটা আমাদের ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারবো। একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই নামগুলো যাতে কিওয়ার্ডস এর সাথে না মিলে। যেমন আমরা একটা কিওয়ার্ড দেখছিলাম হচ্ছে কি
দেখি কিছু কিওয়ার্ড, অ্যাবস্ট্রাক্ট একটা কিওয়ার্ড দেখলাম। সো আমি যদি নাম এখন অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিই, এটা কিন্তু এরর চলে আসবে, অ্যাবস্ট্রাক্ট এই টাইপের যদি নাম দেয়, এটা কিন্তু আমাদের এই জায়গায় হয়তো এরর দিবে না, কিন্তু পরে গিয়ে কনসোল লগে যখন দেখবো তখন এটা এরর আসবে, কারণ এটা একটা কিওয়ার্ড। সো এই টাইপের জিনিসপত্র আমাদের ইউজ করা যাবে না। এমন টাইপের জিনিস ইউজ করতে হবে যেটা হচ্ছে আমাদের এই কিওয়ার্ডের যে লিস্টটা আছে সেটার মধ্যে নাই। ঠিক আছে, সো আমরা একটা নাম দিতে পারি এবি বা ভ্যারিয়েবল এ, এটা নাম দিলাম। তো এটা হচ্ছে একটা ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করা। হ্যাঁ, এই মুহূর্তে একটা ভ্যারিয়েবলকে জাস্ট ডিক্লেয়ার করা হয়েছে। আমরা এখন চাই যে এই ভ্যারিয়েবলের ভিতরে একটা ভ্যালু লিখতে। তো আমরা চাইলে ভ্যালুটা এভাবে লিখতে পারি, ভ্যারিয়েবল এ ইকুয়াল টু 10। সো একটা ভ্যালু আমরা অ্যাসাইন করে দিলাম, সেটাকে বলা হচ্ছে ভ্যালু অ্যাসাইন করা, একটা ভ্যালুকে একটা ভ্যারিয়েবলের ভিতরে অ্যাসাইন করা। তো চাইলে এই ভ্যালুটা একটা নাম্বার টাইপ হতে পারে, একটা স্ট্রিং টাইপের হতে পারে। এটা একটা স্ট্রিং টাইপ হয়ে গেছে সাথে সাথে, আমি এটাকে এভাবে লিখি নাহিয়ান 10। সো এটা একটা স্ট্রিং টাইপ হয়ে গেছে, অথবা এটা একটা বুলিয়ান টাইপের হতে পারে। ভাই একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। আপনি যে ভার ভ্যারিয়েবল এ লিখছেন, ওই লাইনে কি আমি স্ট্রিং ডাটা কিংবা নাম্বার ডাটা এক লাইনে লিখতে পারি না? হ্যাঁ হ্যাঁ, ওটাও লিখতে পারে, আমি এটা একটু পরেই আসতাম। আর একটা কথা ভাইয়া, যে আমরা পাইথনে দেখি যে ভার, আপনি এখানে ভ্যারিয়েবল আগে ভার লিখছেন, এটা কি স্ক্রিপ্টে লেখাই লাগবে নাকি যে কোনো কিছু একটা ভ্যারিয়েবল হিসেবে ইউজ করা যায়? হ্যাঁ, পাইথনে এটা লিখতে হয় না, ভ্যারিয়েবল এই কথা লিখতে হয় না, বাট এটা জাভাস্ক্রিপ্টে লিখতে হয়। জাভাস্ক্রিপ্টে যদি না লিখি তাহলে এটা বলবে যে আনডিফাইন্ড। ঠিক আছে, এটা পাইথনে লিখতে হয় না, বাট এটা জাভাস্ক্রিপ্টে var কথাটা আমাদের লিখে নিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে ওকে, সো এভাবে আমরা যে কোনো ডাটা টাইপ এখানে দিয়ে দিতে পারি। আবার চাইলে এটা এক লাইনেও করে ফেলা যায়, যেমন আমরা যেই কাজটা করছি ওটাকে আমি এখানে এক লাইনে করে ফেলতেছি 10। এবং আমি একটা কাজ করবো যেটা হচ্ছে একই সাথে 3টা ভ্যারিয়েবল নিয়ে আসবো, তিন টাইপের ডাটা দিয়ে। 2 3। স্যার আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন। যে আমি যদি ডাবল কোটেশনের ভিতরে 10 লিখি, তাহলে এটা কি নাম্বার হবে? কোন ধরনের ডাটা টাইপ না হবে না, এটা? এটা নাম্বার হবে না, এটা হবে আমাদের স্ট্রিং। স্ট্রিং, ও আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে, আমি আপনাকে দেখানোর জন্য এখানে ভ্যারিয়েবল বি তে ওটা লিখছি। ওকে, সো এটা হচ্ছে আমাদের নাম্বার, এটা হচ্ছে ডাবল কোটের ভিতরে আছে যেহেতু এটা স্ট্রিং, আর এটা হচ্ছে আমাদের বুলিয়ান। সো এই জিনিসগুলা আমরা ভ্যালুগুলোকে প্রিন্ট করে করে দেখতে পারি যে কোনটা কি আছে। ডকুমেন্ট ডট রাইট এর ভিতরে আমরা একটা ফাংশন আছে টাইপ অফ, ফাংশনও বলা হয় অপারেটরও বলা হয়, টাইপ অফ। এটার ভিতরে আমি ভ্যারিয়েবল এর কথাটা যদি লিখি, ভ্যারিয়েবল এ এবং ভ্যারিয়েবল বি, ভ্যারিয়েবল সি সবই নিয়ে আসবো। ফাংশন আর অপারেটরের মধ্যে স্যার পার্থক্যটা কি? ফাংশন আর অপারেটরের মধ্যে পার্থক্যটা হচ্ছে ফাংশনটা একটা প্যারামিটার নিয়ে কাজ করে, আর অপারেটরটা হচ্ছে ওটার পরে একটা নির্দিষ্ট সংখ্যক অপারেন্ড নিয়ে কাজ করে। যেমন প্লাস হচ্ছে একটা অপারেটর প্লাস, কিন্তু আমি যদি প্লাসের বদলে ওটাকে এভাবে লিখতে চাই, একটা ফাংশন লিখলাম অ্যাড, অ্যাড এর কাজ হবে যোগ করা, তো ওটা হয়ে যাবে ফাংশন। টাইপ অফ এর ক্ষেত্রে একটুখানি দুইটা মিক্সড হয়ে যায়, বাট এটা বাদ দিলে বাকি সবকিছু ক্ষেত্রে জিনিসটা একেবারে সেম। অপারেটর গুলা এরকম একটা চিহ্ন থাকে নরমালি, প্লাস মাইনাস গুণ ভাগ এই টাইপের চিহ্ন থাকে। আর ফাংশন গুলো তো আমরা ওরকম ফাংশন লিখে তারপরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ভিতরে প্যারামিটার দিয়ে তারপরে থার্ড ব্র্যাকেট দিয়ে যেভাবে লিখতে হয় ওভাবে লিখে। ঠিক আছে, তো জাভাস্ক্রিপ্টে টাইপ অফটাকে এভাবে লেখা যায়, এটাকে আমরা এভাবে লিখে এভাবে করতে পারি। তো তখন এটা একটা অপারেটর মতো কাজ করে টাইপ অফ। ঠিক আছে, এটা আমি সেভ করে দিলাম ডেমো 3 সেভ করে এটাকে আমরা এখন টাইপ সার্ভার ওপেন করব। একই সাথে যে নাম্বার স্ট্রিং বুলিয়ান, আমি কোনো ব্রেক দিই না, এই জন্য সাথে সাথে সবগুলো চলে আসছে। তো আমরা একটা ব্রেক দিয়ে দিব সাথে সবগুলোর, ডকুমেন্ট ডট রাইট। ব্রেকটা একটা আপনারা ইয়েতে শিখে আসার কথা, HTML এ, এখানেও আমাদের এটা কাজে লাগবে। ব্রেক ট্যাগ, এটা কাজ হচ্ছে নিউ লাইনে নিয়ে যাওয়া, নতুন লাইনে। ওকে, সো এটা আমরা সেভ করলাম, সেভ করার সাথে সাথে ওখানে চেঞ্জটা চলে আসবে। নাম্বার প্রথমটা আমরা 10 রাখছিলাম, তাই না? হ্যাঁ, ভ্যারিয়েবল এ তে কি রাখছিলাম একেবারে 10। ব্রেকটা ভাইয়া যে ডকুমেন্ট ডট রাইট এর ওখানে পরে প্লাস দিয়া পরে হ্যাঁ, মানে কনকেট এটা করে দিলে প্লাস হতো না? দিয়ে প্লাস ইয়ে করা যেত, প্লাস দিয়ে প্লাস এই এখানে ইয়েটা করা যেত। যেমন আমি পরেরটাতে এটা করে দেখাই, এটাকে আমি কমেন্ট করলাম আর এখানে এসে প্লাস
ব্রেক ট্যাগ। ওকে, সো আলাদা লিখতে পারি অথবা প্লাস দিয়েও লিখতে পারি। সো এখানে চলে আসে যে প্লাস দিয়ে কাজ করতেছে। প্রথমটা আমরা রাখছিলাম 10, প্রথমটা হচ্ছে 10, পরেরটাতে আমরা 10 কে রাখছিলাম স্ট্রিং এর ভিতরে, কোটেশনের ভিতরে। সো এটা হয়ে গেছে স্ট্রিং, আমরা দেখতে পাচ্ছি স্ট্রিং। আর লাস্টেরটা হচ্ছে ট্রু, তো লাস্টেরটা আমরা বুলিয়ান টাইপ দেখতে পাচ্ছি। ঠিক আছে, সো যখন আমাদের এরকম টাইপগুলা চেক করা লাগবে আমরা এভাবে প্রিন্ট করে করে দেখতে পাবো। সো এটা হচ্ছে আমাদের এই টপিকের শেষ। অ্যাসাইনিং ভ্যালুসটাও দেখা দিচ্ছে অ্যাকচুয়ালি, ওয়ার্কিং উইথ ডিফারেন্ট ডাটা টাইপস, এটা অ্যাকচুয়ালি দেখায় ফেলছি। প্র্যাকটিস প্রবলেম দেওয়া হয় নাই, প্র্যাকটিস প্রবলেম হয়তো আমরা সামনের ক্লাসে দেখবো। ওকে, আমি আগে ফার্স্টে কোশ্চেনগুলো দেখি, এখন যদি কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারেন। গাছের নিচে অ্যাটেন্ডেন্স দিয়ে রেকর্ডেড ক্লাস দেখবেন এমন প্রবলেম থাকলে, আচ্ছা বাসায় কারেন্ট না থাকলে অনলাইন ক্লাস করতে হয়, আপনি নন সিএসসি হলে বুঝবেন না এইরকম ক্লাস। থ্যাংক ইউ হাফিজুর রহমান সবুজ, আপনাদের ফিডব্যাক গুলো আমাকে অনেক মোটিভেটেড করে, এই ফিডব্যাক গুলোর জন্য অনেক থ্যাংক ইউ। গাছের নিচে কি করেন ক্লাস করে আমাদের, আচ্ছা এই টাইপের কমেন্ট না করলে ভালো হয়, এগুলা দেখলে আমি এখন আবার ডিমোটিভেট হয়ে যেতেছি। আজকের ক্লাসটা অনেক ভালো, থ্যাংক ইউ ফাবিহা। ওকে, আমার মনে হয় আর কোনো কোশ্চেন নাই। ওকে ঠিক আছে, ওকে ঠিক আছে, তো আমাদের আজকের ক্লাসটা এই পর্যন্তই। করছিলাম তো আমি। হ্যাঁ হ্যাঁ তো বলুন। উপর দিকে দেখেন, স্ক্রিপ্ট আমরা কোথায় মানে দুই জায়গায় ইউজ করতে পারি, হেডের ভিতরে আর হলো বডির নিচের দিকে। হ্যাঁ হ্যাঁ কাজ করবে ডাবল স্ক্রিপ্ট ইউজ করা যাবে, হেডের ভিতরে স্ক্রিপ্ট ইউজ করা যায়। তো আমরা যখন কোনো ফাংশন লিখতে চাই তখনই আমরা ফাংশনের যেই স্ক্রিপ্টগুলো থাকে ওগুলা হেডের ভিতরে লিখি, যাতে কেউ যদি হুট করে আমার কোডটা দেখে ভিতরে যখন ফাংশন কল দেখবে যাতে বুঝতে পারে যে ফাংশনগুলো কোথা থেকে আসছে, মানে এখানে এসে ডিরেক্টলি দেখবে। তো আমি ধরলাম একটা ফাংশন লিখতে চাইছি অ্যাড ফাংশন, তো ফাংশন অ্যাড এর কাজ হচ্ছে দুজনকে যোগ করা, এ কমা বি কে যোগ করা, এবং ও কি করবে রিটার্ন এ প্লাস বি। ঠিক আছে, তো একটা যোগ করার ফাংশন লিখে ফেললাম। সো এই টাইপের ফাংশনগুলো আমরা হেডের ভিতরে লিখবো, হেডের ভিতরে সেম ভাবে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে আমরা এই যে ফাংশনগুলো আছে এগুলো লিখে দিব। তাহলে দুইটাই কাজ করবে। হ্যাঁ দুইটাই কাজ করবে, এটার ভিতরে ওগুলো কাজ করবে। আবার আমি যদি এখানে এই যে এখানে স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে এগুলা রাখি এগুলোও কাজ করবে। আবার আমি যদি এখানে আরেকটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আরেকটা লিংক করি তো ওটাও কাজ করবে, একটা পরের একটা পার্টটা বসতে থাকবে। আবার আমি যেটা এখানে এলিমেন্ট দিয়ে দেখাইছিলাম, আমি কিন্তু তিনটা ওয়েতে দেখাইছিলাম, এলিমেন্টের সাথে একেবারে অন ক্লিক দিয়ে দেখাই দেওয়া বা ওই টাইপের কিছু একটা দেখাই দেওয়া, তো ওইটাও যদি এখানে থাকে ওটাও কাজ করবে। প্লাস এখানে স্ক্রিপ্টের ভিতরে যদি কিছু থাকে এগুলো কাজ করবে। হ্যাঁ এখানে যদি আবার স্ক্রিপ্ট ট্যাগ দিয়ে কিছু লিংক করে দিই ওইটা দিলেও কাজ করবে। যতবারই স্ক্রিপ্টটা লিখবো ততবারই সবই কাজ করবে। হেডে লিখলে বেটার হবে নাকি ভাইয়া বডির লাস্টে লিখলে? আপনারা যেগুলা লজিক্যাল কোড ওগুলা লিখবেন লাস্টে, এখানে এই লজিক্যাল কোডগুলা লিখবেন লাস্টে, যেখানে আমরা জাস্ট ইউজ করতেছি একটা ফাংশনকে ইউজ করতেছি ডিরেক্টলি কল করে বা ইফ এলস কন্ডিশন বা ফর লুপ এটা কিছু লিখতেছি, এগুলাকে আমরা লিখবো যে বডির ভিতরে লাস্টে। আর যখন আমি কিছু একটা ফাংশন লিখবো, এই যে ফাংশন, ওটাকে আমি লিখবো হচ্ছে হেডের ভিতরে স্ক্রিপ্ট। ঠিক আছে, এটা হচ্ছে কনভেনশন বলি আর। কিন্তু ওইটা যদি আমরা বডির ভিতরে লিখি এটাও কাজ করবে, বডির ভিতরে যদি ফাংশন লিখি তখনও কাজ করবে। বাট এটা হচ্ছে আমরা যখন একজনের কোড আরেকজন পড়তে যাব তার জন্য, যে পড়তে যাবে তার জন্য পড়াটা একটু কষ্টকর হবে। যেমন আমার এখানে আমি ক্যালকুলেটরের কোড লিখছিলাম, এই যে এখানে ক্যালকুলেটর কোড, এখন কেউ কিন্তু ডিরেক্টলি ঢুকবে এটার ভিতরে, ঢোকার পরে দেখবে যে ভিতরে কি কি আছে, দেখবে যে হ্যাঁ এখানে অন ক্লিক করলে বারবার ক্যালকুলেটকে কল করা হইতেছে। এখন ক্যালকুলেটকে কল করা হইতেছে, সে যখন এটা দেখবে ও তো জানে যে ক্যালকুলেট বলতে জাভাস্ক্রিপ্টে কোনো কিছু আগে থেকে নাই, তার মানে যেহেতু এটা কল করা হয়েছে তার মানে কি এটা অ্যাকচুয়ালি যে কোডটা লিখছে সে নিজে কোনো একটা জায়গায় লিখছে, এটাও বুঝতে পারবে। তো এটা বোঝার সাথে সাথে কি করবে, হেডে চলে যাবে, হেডে গিয়ে দেখবে যে আসলে ও এখানে কি লিখছিল, এখান থেকে চলে যাবে হেডে, যাওয়ার পরে দেখবে যে ও আচ্ছা এই ক্যালকুলেটরের কাজ হচ্ছে এটা। কিন্তু এটা যদি আমি হেডে না লিখে এই বডির ভিতরে কোন জায়গায় লিখে রাখতাম, এটা কিন্তু ওর জন্য বোঝাটা অনেক টাফ হইতো, কারণ ওকে তো আরো অনেক মানে নর্মালি আমরা যখন আমাদের এই ইন্ডাস্ট্রিয়াল লেভেলে ইয়ে করব, যেমন এটাকে যদি আমি ইন্সপেক্ট করি, এই ডকটাকে যদি ইন্সপেক্ট করি তাহলে বুঝতে পারবো যে ইন্ডাস্ট্রি লেভেলে আমাদের অনেক অনেক জাভাস্ক্রিপ্ট কোড এবং জেএস কোড লিখতে হয়, তো ওটার ভিতরেও হারায় যাবে কোথায় কি লিখতে হবে। আচ্ছা এটা আসতে থাকুক, এই যে এখানে তো খুব সহজ করে দেখাই দিচ্ছে, এই যে আস্তে আস্তে যত লোড হতে থাকবে
এগুলো কিন্তু সব HTML CSS জাভাস্ক্রিপ্ট এগুলো দিয়েই লেখা হয়। যে ডিভিশন, স্টাইল মানে হচ্ছে CSS, div এই যে স্ক্রিপ্ট মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, এখানে জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো আমরা এখন ফান্ডামেন্টাল জিনিসগুলো শিখতেছি। যখন আমরা ফান্ডামেন্টাল জিনিস শিখবো তখন অ্যাকচুয়ালি এই জিনিসগুলো একটা পর একটা জাস্ট জোড়া লাগায় এগুলো করা হয়। যে আমরা বাচ্চাকালে যখন কোশ্চেন শিখতাম না, যে 3টা কোশ্চেন একসাথে জোড়া লাগাই দিত, ওই কাজগুলো হচ্ছে এখানে হয় বড় বড় কোডের ক্ষেত্রে। আচ্ছা স্যার, ডগ এর পিকটা সেন্ড করলে জাভাস্ক্রিপ্ট কি স্যার বুটস্ট্র্যাপ দিয়ে ইউজ করা যায়? হ্যাঁ, একবার একটু বলেন তো। বুটস্ট্র্যাপ দিয়ে ইউজ করা যায় CSS হ্যাঁ এর হ্যাঁ, বুটস্ট্র্যাপ অবশ্যই ইউজ করা যায়। বুটস্ট্র্যাপ অ্যাকচুয়ালি CSS এরই একটা লাইব্রেরির মতো কাজ করে। তো CSS টা যখন শিখতে থাকবেন ওখানে বুটস্ট্র্যাপ দেখানো হবে। আমি এখানে দেখাই দিতে পারি বুটস্ট্র্যাপটা কোথায় ইউজ করছে, একটা লিংকের মতো অ্যাড করে আর কি। আচ্ছা আমি কোথায় বুটস্ট্র্যাপ ইউজ করছিলাম ওটা দেখাই দিই। বুটস্ট্র্যাপ ইউজ করলে অনেক কিছু আর লেখা লাগে না, চাইলে বুটস্ট্র্যাপ ছাড়াও কোড করা যায়। যাদের বুটস্ট্র্যাপ ধরো বুটস্ট্র্যাপ সম্পর্কে আইডিয়া নাই, তাহলে বুটস্ট্র্যাপ ছাড়া আমি কোড করতে পারবো, কিন্তু অনেক কিছু আমাকে হাতে হাতে লিখতে হবে। বুটস্ট্র্যাপ ইউজ করলে যেটা হবে, আগে থেকে অনেক কিছু লেখা আছে। এই যে লিংকটা যেটা অ্যাড করলাম, maxcdn.bootstrap.com/bootstrap, এখানে বেশ বড় একটা লাইন আছে। এটা অ্যাকচুয়ালি আমি মুখস্থ রাখি নাই, এটা আমি জাস্ট কি করছি, বুটস্ট্র্যাপের হেডার লিখে একটা সার্চ দিছি, এখানে যে ওই লিংকটা চলে আসছে, বুটস্ট্র্যাপ হেডার লিংক লিখে সার্চ দিছি, এই যে ইন্ট্রোডাকশন বুটস্ট্র্যাপ, এটার ভিতরেই ওগুলা চলে আসছে। ভ্যারিয়েবল কখনো নাম্বার দিয়ে স্টার্ট করা যাবে না, ভ্যারিয়েবলটা সবসময় একটা লেখা দিয়ে শুরু করতে হবে। যে এটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপের সোর্স সিডিএন ক্লাউডফ্লোয়ার, যে বুটস্ট্র্যাপের এই জিনিসটা 3 নাম্বার যেটা সেটা। ওকে, একটা ইম্পর্টেন্ট জিনিস কোশ্চেন করছেন একজন, ভ্যারিয়েবলের নামটা কখনো আমরা নাম্বার দিয়ে শুরু করবো না, অলওয়েজ একটা লেটার দিয়ে শুরু করব। এরপরে লেটারের মাঝখানে যত খুশি নাম্বার দিতে চাই, 1 2 3 ওগুলো দেওয়া যাবে, আন্ডারস্কোর সেটাও দেওয়া যাবে, কিন্তু শুরুতে কখনো আমরা নাম্বার দিব না। হ্যাঁ, ফাংশনটা কি রেজাল্ট রিটার্ন করবে তার জন্য। আচ্ছা, ফাংশনটা কি টাইপের রেজাল্ট রিটার্ন করে ওটার জন্য আমাদের জাভাস্ক্রিপ্টে কিছু বলে দেওয়া লাগে না, এটা হচ্ছে অটোমেটিকলি ধরে ফেলতে পারি যে কি টাইপের রেজাল্ট চলে আসছে। রিটার্ন a+b কেন লেখা হয়, a+b-টা লিখছে দুজনকে যোগ করছে, এই ফাংশনটা আমার এই ফাংশনটা হচ্ছে দুজনকে যোগ করার ফাংশন, একটা এক্সাম্পল আর কি, এই জন্য a+b লিখছে। নাম্বার দেওয়া যায় না, রেজাল্ট আসবে a+b। হ্যাঁ স্যার, ডগের পিকটা, আচ্ছা ডগের পিকটা আমি দিতেছি, ক্যালকুলেটরের কোডগুলো আমাদের দিবেন। হ্যাঁ, ক্যালকুলেটরের কোডগুলো আপনাদের দিয়ে দিব কিনা, এটা হচ্ছে আমাদের যে ভিডিও লেকচার গুলো আছে ওখানেই থাকার কথা। আচ্ছা, তারপরে আমি ক্লাসরুমে ক্যালকুলেটর কোডটা দিয়ে দেবো। ওকে, রিটার্ন ইউজ করার জন্য কোর্সে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো অনেকটা আচ্ছা ঘোলা আসে, কোডগুলা দেখা যায় না ঠিক মতো, অনেকটা ঘোলা আসে। আচ্ছা, আমি তো দেখছিলাম, আমি তো ঠিকঠাক মতো দেখতে পাচ্ছিলাম। আচ্ছা, আমার মনে হয় সবারটা দেখা যাচ্ছে, ঠিক আছে। আর ডগের পিকটা, এটা লিঙ্কটা কি আপনাদের কাছে আছে? এটা লিঙ্কটা যদি না থাকে তাহলে আমি ডগের পিকটা আর ক্যালকুলেটর যে কোডগুলো ছিল ওইটা আপনাদের ক্লাসরুমে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো দুইটা পোস্ট দিব, একটা হচ্ছে অ্যাসাইনমেন্টের পোস্ট দিব আর আরেকটা হচ্ছে কন্টেন্টের পোস্ট দিব। অ্যাসাইনমেন্টটা কি হয় আমাদের? অ্যাসাইনমেন্টটা আমি এতে বলে দিব, অ্যাসাইনমেন্টটা ওখানে ওই ডেসক্রিপশনে বলা থাকবে। আচ্ছা, নেক্সট ক্লাসে আমরা কি শিখবো সেটা নিয়ে একটু আলোচনা করি। নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে ডাটা টাইপস, ভ্যারিয়েবলস। এটা আজকের ক্লাসে শেষ হয়ে গেছে, যদি কিছু বাদ থাকে তাহলে নেক্সট ক্লাসে দেখবো, আর যদি বাদ না থাকে আমার একটু দেখতে হবে। বাদ না থাকে তাহলে আমরা এরপর থেকে শুরু করে ফেলবো। এরপরে আমরা দেখবো হচ্ছে কমেন্টস এন্ড স্টেটমেন্টস, এই টপিকটা দেখবো। দেন আমরা দেখবো হচ্ছে অপারেটরস নিয়ে। এরপর আমরা দেখবো টাইপ কনভার্সন। এখানে এগুলো অনেক ডিটেলসে করা আছে, আপনাদের যে ভিডিও লেকচার গুলো আছে ওখানে অনেক ডিটেলসে করা আছে। আমি যখন দেখাবো তখন এটাকে আরো অনেক শর্টকাট বা অনেক সামারাইজ করে দেখা ফেলবো একবারে সব। ভাইয়া এটা কি জাভাস্ক্রিপ্টের পিডিএফ? এটা জাভাস্ক্রিপ্টে আপনাদের জাভাস্ক্রিপ্টে হ্যাঁ কি কি শেখানো হবে সেটার একটা আউটলাইন। ওকে, আচ্ছা ভাই, জাভাস্ক্রিপ্ট পিডিএফ বুক আছে? স্যার অ্যাটেন্ডেন্সটা নেবেন না এখন? আচ্ছা, অ্যাটেন্ডেন্স কি আমি নেই নাকি অ্যাটেন্ডেন্স এখানে অন্য কেউ যিনি আছেন তিনি নেন? অ্যাটেন্ডেন্স হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট টিম থেকে নেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে, ম্যানেজমেন্ট থেকে নেওয়া, ঠিক আছে। আমি জাস্ট বলে দিই যে আমার এটাই লাস্ট কথা হবে কি, আমি কি কি পড়াবো নেক্সট ক্লাসে এটা আমি দেখা দিতেছি।
এটা লিঙ্কটাও আমি দিয়ে দিব না ক্লাসরুমে, আপনারা তাহলে দেখতে পারবেন। কি কি বললাম, হ্যাঁ, কমেন্ট, স্টেটমেন্টস, অপারেটরস, টাইপ কনভার্সন, আমরা যদি একটা টাইপ থেকে আরেকটা টাইপে যেতে চাই সেটা, অ্যারে, আর কন্ট্রোল স্ট্রাকচার। সো কন্ট্রোল স্ট্রাকচার পর্যন্ত আমরা দেখবো নেক্সট ক্লাসে। কন্ট্রোল স্ট্রাকচার ইফ কন্ডিশনালটা পর্যন্ত, এই কন্ডিশনাল পর্যন্ত আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাআল্লাহ। প্রি রেকর্ড ভিডিওগুলোর কয় নাম্বার পর্যন্ত এগুলো বলে দিলে ভাই আমরা একটু আগের থেকে দেখে আসতে পারতাম। হ্যাঁ, প্রি রেকর্ডেড ভিডিওর কয় নাম্বার পর্যন্ত, এটা মডিউল অনুসারে যদি আমি বলি তাহলে মডিউল হচ্ছে সেকেন্ড মডিউলটা পুরোটা, থার্ড মডিউলটা পুরোটা, ফোর্থ মডিউলটা, ফিফথ মডিউল এবং সিক্স মডিউল। ঠিক আছে, সিক্স মডিউল পর্যন্ত পুরোটা দেখেন তাহলেই হবে। আর হ্যাঁ, তাহলে সিক্স মডিউল পর্যন্ত দেখলেই হবে। আর যদি সিক্স মডিউল পর্যন্ত কেউ দেখতে পারলে ভালো, আর যদি নাও দেখতে পারেন তাহলে আশা করি আমার ক্লাস দেখেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আর সেভেন্থ যে মডিউলটা আছে এটা আমি জানি না যে নেক্সট ক্লাসে কভার করতে পারবো কিনা, আমি চেষ্টা করবো এটা করার। যদি করতে না পারি তাহলে এটা থার্ড ক্লাসে দেখাবো, আর যদি করতে পারি তাহলে তো ভালো। ঠিক আছে, সো এই অ্যারে পর্যন্ত হচ্ছে আমাদের নেক্সট ক্লাসের কাজ। ঠিক আছে, তো নেক্সট থ্যাংক ইউ সবাইকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে সবার সাথে। ভালো থাকেন সবাই, আর অ্যাসাইনমেন্ট যেটা দেবো ওটা সবাই করেন ঠিকঠাক মতো। ওইটাতে হ্যাঁ, ওইটাতে যে রেজাল্ট আমি চাবো ওইটা তো আনতে হবে, প্লাস কোডটা লেখার সময় কোডটা একটু ক্লিন ভাবে করেন। ওই কে কত ক্লিয়ার কোড করলো বা ক্লিয়ার কোডের উপরে একটা মার্ক থাকবে। ক্লিয়ার কোড বলতে আমি কি বুঝাইতেছি, যেমন আমি এখানে যত কোড লিখছি এই কোডের মধ্যে যদি আমার এই জিনিসটা একটু এমন হইতো, হ্যাঁ, আবার এই জিনিসটা একটু এমন হইতো, তাহলে কিন্তু আমার কোডটা দেখতে আমারই কষ্ট হইতেছে বুঝতে যে কি হইতেছে এখানে। তার চেয়ে আমি যেটা করছি এখানে সুন্দর মতো ইনডেন্ট করে যতগুলা যে জায়গায় হবে সেটাকে সেই মতো ইনডেন্ট করছি। এখন আমার বুঝতে কোনো সমস্যা নাই যে ফাংশনটা এখান থেকে শুরু হয় এখান থেকে শেষ হয়। তো এগুলাকে বলা হয় কমেন্ট লিখতে হবে। হ্যাঁ, ক্লিয়ার কোড। আর কমেন্ট লিখলে আরো ভালো, কমেন্ট করে দিলাম, যেমন এখানে আমি করতে পারি যে এই ফাংশনটা কাজ হচ্ছে সবাইকে ইরেজ করে দেওয়া। সো কমেন্টও লিখে দিন। এই কমেন্ট আপনারা চাইলে এখানেও লিখতে পারেন পাশে, অথবা কমেন্ট যদি অনেক বড় হয় তাহলে উপরে লিখে দিতে পারেন একই কথা, যে উপরে এই ফাংশনের কাজ কি, এই ফাংশন আমরা এই কাজ করি। সো এই দুইটা কাজ একটু করেন, সুন্দর মতো ক্লিন কোড লেখা এবং কমেন্ট লেখা। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার দেখা হবে সবার সাথে। ভালো থাকেন সবাই। ভাই অ্যাটেন্ডেন্স নেবেন না? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স সম্ভবত ম্যানেজমেন্ট থেকে একজন নেবেন। ফলো করতে হবে, হ্যাঁ, এটা আমি ক্লাসরুমে দিয়ে দেব। হ্যাঁ, অ্যাসাইনমেন্টটা আমি বলি নাই এখনো, অ্যাসাইনমেন্টটা আমি ক্লাসরুমে একদম ডেসক্রিপশন সহ দিয়ে দিব। ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার রুলস গুলো কি জাভাস্ক্রিপ্টও একই। সি প্লাস প্লাস এর ক্ষেত্রে ভ্যারিয়েবলস রুলস অনেকটা একই, বাট কিছু ক্ষেত্রে কিছু স্বাধীনতা আছে। সে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার কিছু স্বাধীনতা আছে, যেমন সি প্লাস প্লাসে একই ভ্যারিয়েবল বারবার ডিক্লেয়ার করলে এরর দেখায়, কিন্তু জাভাস্ক্রিপ্টে ওটা এরর দেখায় না। আমি যদি ভ্যারিয়েবল এ কে দুইবার ডিক্লেয়ার করি এখানে এরর দেখাবে না। -951 আপনার ভাই ভিডিওগুলো সেই ভিডিওগুলো অনেকটা। ওকে, তো যিনি অ্যাটেন্ডেন্স নেবেন তাহলে অ্যাটেন্ডেন্স নিয়ে ফেলেন। আমি তাহলে অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট কবে? অ্যাসাইনমেন্টের লাস্ট ডেট নেক্সট ফ্রাইডে, আজকে ফ্রাইডে থেকে নেক্সট ফ্রাইডে। থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে আমি লিভ করি। সবাইকে থ্যাংক ইউ সাথে থাকার জন্য। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। Thank you, Nahian.